আচ্ছা, আপনাদের সবাইকে শুভেচ্ছা, যেহেতু আপনারা সবাই পিএসসি ক্লার্কশিপ প্রিলিটা পাস করে গেছেন, তাই তো? এখানে যারা আছেন সবাই পাস করেছেন তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা খুবই একটা ভালো বিষয় বা ভালো খবর যে আপনারা সবাই পাস করে গেছেন। এবং আমাদের আগে কি আছে, আমাদের এখন যেটা আছে সেটা হচ্ছে মেন্স আছে, তাই তো? মেন্স আছে না? এই মেন্সের আমাদের কটা পার্ট আছে সবাই জানেন তো? মেন্সের কটা পার্ট? স্যার রেকর্ডিংটা স্টার্ট করেছেন? হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। বলুন, মেন্সের কটা পার্ট? স্যার দুটো, একটা ওই একদম, বেঙ্গলি আর একটা ইংলিশ। একদম। একটা হচ্ছে বেঙ্গলি আর একটা হচ্ছে ইংলিশ। আমি আজকে আপনাদের সাথে কেমন ধরনের প্রশ্ন আসে বা কিভাবে লিখতে হয় এগুলো নিয়ে আলোচনা করব। আর পরবর্তী ক্লাসে যদি আপনারা সেই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করেন তাহলে আমরা সেখানে বঙ্গানুবাদ বা আমাদের সারমর্ম, যেটাকে আমরা সার সংক্ষেপ বলি, এবং প্রতিবেদন, যেটাকে রিপোর্ট বলা হয়, বাংলা এবং ইংরেজি উভয় আমরা প্র্যাকটিস করব সেখানে। আমাদের যেগুলো আসার মতো, যেগুলো কারেন্ট টপিক, তার উপরে ভিত্তি করে আমরা করব। তো আমাদের বাংলাতে প্রথমে কি আছে? আমাদের তিনটে জিনিস আছে বাংলাতে। একটা হচ্ছে প্রতিবেদন, একটি হচ্ছে সারমর্ম বা সংক্ষিপ্ত সারও বলতে পারেন, আর 3 নম্বর হচ্ছে বঙ্গানুবাদ। এই তিনটে জিনিস আছে তো? ইয়েস স্যার। এই প্রতিবেদনে আমাদের কত নম্বর আছে? আমাদের 15 নম্বর আছে, 15। আর সারমর্মতে আমাদের কত নম্বর আছে? 15। আর বঙ্গানুবাদে আমাদের কত নম্বর আছে? 20। তাহলে মোট কত নম্বরের আমাদের এক্সাম হচ্ছে বাংলাতে? 50। সময় কত আছে বলুন, টাইম কত? অনলি ফর স্যার বেঙ্গল। টোটাল 1 ঘন্টা এখানে। তাহলে এর জন্য কত মিনিট? 30 মিনিট। এবার 30 মিনিটে আপনাকে কত নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে? 50 নম্বরের। মনে রাখবেন, এটা কিন্তু এমসিকিউ নয়, এমসিকিউ নয়, এটা কিন্তু ডেসক্রিপটিভ, মানে আপনাকে কিন্তু লেখার সময় ভাবতে হবে। আপনি যখন রিপোর্ট লিখছেন বা প্রতিবেদন লিখছেন তখন আপনাকে কিন্তু বাক্য গঠন করা শিখতে হবে, মানে জানতে হবে। বাক্য গঠন না জানলে আপনি কিন্তু তাড়াতাড়ি তৈরি করতে পারবেন না। সার সংক্ষেপের ক্ষেত্রে বা ইংলিশে যেটাকে আমরা প্রেসি বলি, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের একই বিষয়। একটি প্যারাগ্রাফ থাকবে এবং সেটিকে 3 ভাগের 1 ভাগে কিন্তু আমাদের আনতে হবে, অর্থাৎ 3টে ভাগের একটা ভাগে আনার চেষ্টা করতে হবে প্রেসিকে বা সারমর্ম যাই লিখুন না কেন। আর বঙ্গানুবাদ তো আছেই, আর বাংলা থেকে ইংলিশে অনুবাদ বা ট্রান্সলেশন। তো আমরা এত শর্ট টাইমের মধ্যে এটা কিভাবে করতে পারি? এর জন্য আমাদের একটাই পন্থা আছে, সেটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস করতে হবে এবং আপনারা আশা করি প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। মনে রাখবেন, আপনাদের প্রতিবেদন বলুন বা সারমর্ম বলুন, যাই বলুন না কেন, প্রতিবেদনটা বিশেষ করে বাংলার ক্ষেত্রে কিন্তু রিসেন্ট টপিকসের উপরে কিন্তু প্রশ্নগুলো আসে সাধারণত, সাম্প্রতিক বিষয়। আচ্ছা, এর আগে লাস্ট কোন সালে পরীক্ষা হয়েছিল ক্লার্কশিপ? মেন্সের 2020-তে। 20-তে? 2020-তে আপনারা জানেন কি প্রশ্ন এসেছিল প্রতিবেদনে? হ্যাঁ স্যার, কি দেখেছিলাম তো। দিয়েছিল বলুন তো? প্রতিবেদনে কি দিয়েছিল? 2020 সালের প্রশ্নে কি দিয়েছিল, কেউ কি জানেন? স্যার একটা দিন ছিল লকডাউন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সমস্যা নিয়ে একদম, সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি রিপোর্ট লিখুন। একদম। আর মাস্ক পরা নিয়ে গণসচেতনতার অভাব বিষয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি তাহলে রিপোর্ট লিখুন, এই দুটো। সেই সময় 2020 সালে, ভালো করে দেখুন, 2020 সালে আমাদের কি চলছে সারা দেশে?
লকডাউন কোভিড লকডাউন, কোভিডের দরুন। কোভিড, লকডাউন তাই তো? কোভিড কোভিড। কোভিড পরিস্থিতি। তো সেই কোভিড পরিস্থিতির উপরে কিন্তু আপনার দুটো প্রতিবেদন দিয়েছিল, ঠিক কি না? হ্যাঁ তাহলে আমরা দেখতে পেলাম যে পুরো কারেন্ট টপিকসের উপরে কিন্তু প্রশ্নটা এসেছে। সুতরাং আপনারা কিন্তু একদম মানে স্থির হয়ে যান, মানে মেন্টাল মানে একদম মানসিক অবস্থাটাকে একদম সেট করে নিন যে একদম সম্পূর্ণরূপে কারেন্ট টপিকসের উপরে কিন্তু বিষয়গুলো আসবে। তো কারেন্ট টপিকসের উপরে কি বিষয় আসবে, কিভাবে লিখতে হবে, সেটা আমাদের বড় কথা। দেখুন আমি এখানে অনেক কিছু দিয়েছি, আমি এখানে একটু লিখি যে আমাদের বাংলাতে, বাংলা আপনারা চারটে বিষয় কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। একটা হচ্ছে আপনার ভাষা হবে সুন্দর, বাংলা ভাষা যেটা আপনি লিখবেন সেই ভাষাটা আপনার সুন্দর হবে। 2 নম্বর, আপনার ভাষা হবে সরল। 3 নম্বর, আপনার ভাষা হবে কেমন বলুন তো, যেখানে কোনো ভুল বা ত্রুটি থাকবে না, ত্রুটিহীন, ত্রুটিহীন ভাষা। এবং 4 নম্বর হচ্ছে আপনার ভাষার মধ্যে একটা প্রাঞ্জল বোধ কিন্তু থাকতে হবে, প্রাঞ্জল। মানে আপনার ভাষার মধ্যে, অর্থাৎ আপনি যেটা লিখছেন সেটা যেন মনে না হয় যে এটা কৃত্রিম বা আর্টিফিশিয়াল লেখা হচ্ছে, এটা যেন একটা ন্যাচারাল বা স্বাভাবিকভাবেই হয় এবং নিজের মনের থেকে উচ্চারিত কিছু শব্দ সেগুলোকে বাক্যাকারে লিখে সেটা কিন্তু আপনার মনের ভাবকে প্রকাশ করাতে হবে। এই চারটে বৈশিষ্ট্য আপনার বাংলাতে লেখার ক্ষেত্রে মাথায় রাখবেন। এবার এর জন্য আপনি কি করবেন? আমরা সবাই বাংলা জানি, কিন্তু আমরা কি বাংলা লিখতে পারি সঠিকভাবে? আমরা সবাই বাংলা জানি, বাংলায় কথা বলছি, বাংলা আমাদের মাতৃভাষা, সবই ঠিক আছে, কিন্তু আমরা কি মাতৃভাষা বাংলাকে সঠিকভাবে বাক্যে প্রয়োগ করতে পারি? আমাদের একটা ধারণা আছে, ছোটবেলা থেকেই সেই ধারণাটা তৈরি হয়েছে এবং সেই ধারণাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের মধ্যে যে আমরা যখন বাংলায় লিখব তখন আমাদের ভাষা হবে আলংকারিক, ভাষা হবে আলংকারিক, অথবা আমাদের ভাষা হবে জটিল, সহজে যেন বোঝা না যায়, খুব তাড়াতাড়ি যেন বুঝতে না পারা যায়, দুর্বোধ্য, দুর্বোধ্য এবং জটিল ভাষা হবে। অর্থাৎ কেন হবে জটিল ভাষা? জটিল ভাষা না লিখলে বুঝি নাম্বারটা পাওয়া যায় না বা নাম্বারটা ভালো আসে না, এরকম আমাদের মাথার মধ্যে কিন্তু ঢুকে আছে এই চিন্তা ভাবনা যে ভাষা হবে আলংকারিক, দুর্বোধ্য, জটিল। কিন্তু আপনি ভাবুন তো, আপনি কি কলেজের প্রফেসর হতে যাচ্ছেন? আপনি কি কলেজের প্রফেসর হতে চলেছেন? নিশ্চয়ই না। তাহলে আপনার ভাষা কি কলেজের প্রফেসরের মতন হবে? মানে কলেজে আপনি যে বাংলার পরীক্ষা দিচ্ছেন, নেট বা সেট বা তার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন, বা কলেজের আলাদা করে কোনো পিএইচডি পরীক্ষা দিচ্ছেন, সেখানে আপনি থিসিস লিখছেন, তার যে ভাষা আর আপনার পিএসসি ক্লার্কশিপের ভাষা কি এক হবে? বলুন, এক হবে কি? না স্যার। জি স্যার, হবে না। আপনারা অনেকেই আছেন এখানে বাংলায় অনার্স আছেন, আমার যতদূর মনে হয় যে থাকলেও থাকতে পারেন, আছেন এরকম কেউ যে বাংলাতে গ্র্যাজুয়েশন করেছেন কমপ্লিট, বাংলায় অনার্স করেছেন, অথবা বাংলা আপনার পাস মানে পাস সাবজেক্ট হিসেবে ছিল কলেজে, এরকম আছে কেউ? এরকম আছে? যদি না থাকেন কোনো অসুবিধা নেই। আর আমাদের আমাদের ভাষা বাংলা হোক আর যাই হোক, মানে আমাদের ভাষা বলছি, আমাদের বিষয়, আমরা বাংলা বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন করেছি বা করিনি এটা বড় কথা না, কিন্তু আমাদের ভাষাটা তো বাংলা। কিন্তু আমরা ছোটবেলা থেকে যে বাংলা ভাষায় পড়ে এসেছি সেই বাংলা ভাষার যে সরলতা বা সৌন্দর্য ছিল সেটাকে কি আমরা উপলব্ধি করতে পেরেছি? করতে পারিনি। তাহলে এক্ষেত্রে আপনাদের কি করতে হবে আমি বলে দিচ্ছি, শুনুন ভালো করে, আজকের থেকে শুরু করবেন, আমি জানি না শুরু করেছেন কিনা। বাংলা ভালো করে লিখবার জন্য কি কি করতে হবে? প্রথমত, কিছু গল্পের বই পড়া শুরু করতে পারেন, কিছু গল্পের বই, কিছু কিছু গল্পের বই পড়তে পারেন। আমি বলে দিচ্ছি কেমন গল্পের বই। গল্পের বই পড়া, এবার ভালো করে দেখুন কোন গল্পের বই আমার পড়তে হবে। রবীন্দ্রনাথ তো মোটেই পড়া যাবে না, বঙ্কিমচন্দ্র তো মোটেই পড়া যাবে না, শরৎচন্দ্র, শরৎচন্দ্রের ভাষার মধ্যে সাধু ভাষার একটা ব্যাপার ছিল, সুতরাং জটিলতা ছিল। আপনাদের ভাষা পড়তে হবে যার লেখনী চলিত ভাষা, চলিত ভাষা।
সাধু ভাষায় লেখা নয়, চলিত ভাষায় লেখা। তাহলে চলিত ভাষায় লিখেছেন এমন একজন গল্পকারের নাম আপনারা জানেন, বলতে পারবেন? যে চলিত ভাষায় লিখেছে এরকম একজন গল্পকার, তার লেখা আপনি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমি আমি একজনের নাম বলছি, সত্যজিৎ রায়। লিখেছেন না সত্যজিৎ রায় চলিত ভাষায়? হ্যাঁ স্যার। হ্যাঁ এই স্যার। সত্যজিৎ রায়ের কিছু গল্প আছে, কাল্পনিক গল্প বলুন বা ফিকশনাল গল্প বলুন, বৈজ্ঞানিক গল্প বলুন, বিজ্ঞানধর্মী কল্পকাহিনীর গল্প বলুন, এই গল্পগুলো আপনারা পড়তে পারেন। তবে গল্প পড়ার জন্য কিন্তু আপনাদেরকে বলছি না। মূলত আপনারা গল্পটা পড়বেন, এই গল্পটা আপনারা পড়বেন, পড়ে আপনাদের প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে এর ভাষাগুলোকে দেখা। ভাষা বা বাক্য যেগুলো ব্যবহার করেছেন লেখক তার লেখনীর মধ্যে, তার সাহিত্যে, তার গল্পে, সেগুলোকে আপনারা বোঝার চেষ্টা করুন যে এখানে এই ভাষাটা ব্যবহার করা হয়েছে বা এই জন্য এই ভাষাটা ব্যবহার করা হচ্ছে। এবং নির্ভুলভাবে আপনারা সেই ভাষাটাকে পড়ুন, উচ্চারণ করে করে পড়ুন, যাতে করে বানানের ক্ষেত্রে যেন কোনো রকমের সংশয় না থাকে। মনে রাখবেন, আপনার বানান যেন ভুল না হয়, বানান যেন ভুল না হয়, এটা মাথায় রাখবেন, পরিষ্কার কথা। যারা খাতা দেখবেন তারা কিন্তু কলেজের প্রফেসর হতে পারেন, সুতরাং বানানের কিন্তু ভালো করে লক্ষ্য দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি যে টপিকের উপরে লিখছেন সেই টপিক রিলেটেড শব্দ বা বাক্য লিখতে হবে। টপিক রিলেটেড শব্দ বা বাক্য চয়ন করতে হবে। কি বললাম বোঝা গেল? আপনি লিখছেন বিজ্ঞানধর্মী কোনো প্রবন্ধ বা বিজ্ঞানধর্মী কোনো লেখা লিখছেন, প্রতিবেদন, তার মধ্যে আপনি বৈজ্ঞানিক শব্দ কিছু ব্যবহার করলেনই না, সেখানে আপনি অন্য ধরনের শব্দ, বিষাদধর্মী বা আনন্দের বা সুখের বা প্রকৃতি চেতনা ইত্যাদি ধরনের শব্দ বা বাক্য ব্যবহার করছেন, সেটা কিন্তু মানে কাঙ্ক্ষিত নয়। সুতরাং টপিক রিলেটেড শব্দ কমা বাক্য কিন্তু ব্যবহার করতে হবে, পরিষ্কার কথা। তাহলে মনে রাখলেন কি বললাম আমি? বানান যেন ভুল না হয় এবং টপিক রিলেটেড শব্দ এবং বাক্যের কিন্তু প্রয়োগ ঘটাতে হবে। আচ্ছা, আপনারা খবরের কাগজ পড়েন কারা কারা এখানে? খবরের কাগজ কারা কারা পড়েন? এরকম কেউ আছেন যারা খবরের কাগজ পড়েন রেগুলার, নিত্য নৈমিত্তিক ভাবে? সংবাদপত্র পাঠ করেন কেউ এখানে প্রতিদিন? ডেইলি নিউজ পেপার, সেটা আনন্দবাজার হতে পারে বা বর্তমান হতে পারে বা অন্য কিছু হতে পারে, আপনারা পড়েন কিছু? বলুন। জি স্যার, না। পড়েন না? তাহলে দেখুন, এবার দেখুন তাহলে আপনাকে কি করতে হবে প্রথমেই আমি বলে দিই। আপনি আনন্দবাজার পেপার নেবেন বাড়িতে, অথবা বর্তমান নেবেন, যে কোনো একটা নেবেন। আনন্দবাজার অথবা হুম, আনন্দবাজার বা বর্তমান যে কোনো একটা পেপার নিন। ওখানে দেখবেন একটা পার্ট আছে, সেই পার্টটা হচ্ছে সম্পাদকীয়। দেখেছেন কখনো? যেটাকে ইংরেজিতে বলে এডিটোরিয়াল। এডিটোরিয়াল ইংরেজি পেপারেও থাকবে, আবার বাংলা সংবাদপত্রেও কিন্তু থাকে। সম্পাদকীয় কলম, সেটা আনন্দবাজারেও থাকে, বর্তমানেও থাকে, এই সময়তেও থাকে, যা নেবেন সবকটাতেই থাকে। কিন্তু আনন্দবাজারটা নিতে পারেন এই জন্য বলছি, কারণ আনন্দবাজারের ভাষাটা মোটামুটি, বা ওর যে শব্দ চয়ন বা বাক্য ব্যবহার, সেটা একটু বেশি স্ট্যান্ডার্ড। সেটা বর্তমান বা অন্য কাগজের তুলনায় একটু স্ট্যান্ডার্ড, এবং সেটা অনেক সময় কিন্তু সেটাকে মান্য বাংলা চলিত ভাষা হিসেবেও আমরা মানে মেনে নিয়েছি বা মান্যতা দিই। সেই জন্য আনন্দবাজার পেপারে সম্পাদকীয় পড়তে শুরু করুন, বারবার বলছি। তো আনন্দবাজারের সম্পাদকীয় আপনি যখন পড়বেন তখন দেখবেন সেখানে দেশ বিদেশ, বিজ্ঞান, প্রকৃতি, সাহিত্য, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে প্রবন্ধ রচনা আছে, প্রবন্ধ লেখা আছে। বিভিন্ন ব্যক্তিরা প্রবন্ধ লিখেছেন, সেই প্রবন্ধগুলো ওখানে লেখা আছে। তো মানে একটা একটা করে থাকবে প্রত্যেক দিন, এবং সেইগুলোকে আপনি পড়ুন, একবার নয় দুবার পড়ুন। পড়ে ওখান থেকে কিছু শব্দ আপনি চয়ন করুন, যে শব্দগুলো আমার জানা ছিল না বা আমি জানি না, সেগুলোর মানে বা অর্থ কি হতে পারে সেগুলো আপনি চেষ্টা করুন দেখার। যদি
বুঝতে পারেন ভালো, না বুঝতে পারলে আপনি যদি বাড়িতে অভিধান থাকে তাহলে জিজ্ঞাসা মানে অভিধানকে প্রশ্ন করতে পারেন বা অভিধানের কাছ থেকে জেনে নিতে পারেন, অথবা আমাকে আপনারা জানাতে পারেন যে এই শব্দটার অর্থ কি হতে পারে, আপনি একটু বলে দিন স্যার, তাহলে অবশ্যই আমি বলে দেবো। মনে রাখবেন, আপনাদের পাস করেছে 89,000 প্লাস, আর আমি দেখেছিলাম সম্ভবত ভ্যাকান্সি আছে 9,000 প্লাস। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কতজনকে এই মেন্স এক্সাম থেকেই বাদ দিতে পারে বা দেবে। তো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের লেখা কিন্তু হবে সহজ সরল, নির্ভুল এবং প্রাঞ্জল। তার মধ্যে কিন্তু উল্টোপাল্টা কোনো শব্দ চয়ন, অশ্লীল ভাষা ব্যবহার বা অন্য ধরনের মানে মানে বিজ্ঞাপন ধর্মী শব্দ ব্যবহার ইত্যাদি কিন্তু চলবে না। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি কি বোঝাতে পারছি আমার কথাগুলো আপনাদেরকে? হ্যাঁ স্যার। তাহলে আপনারা আজকের থেকে কি পড়া শুরু করবেন? আজকের থেকে যদি নাও পারেন তাহলে আগামীকাল থেকে অবশ্যই পড়ুন। দেখুন, জীবনে একটা সুযোগ এসেছে, বারে বারে সুযোগ আসে না, এবং যখন সুযোগ আসে সেই সুযোগটাকে কিন্তু আপনাদেরকে ধরতে হয় বা ধরতে হবে। মনে করুন এই ক্লার্কশিপই একটা কিন্তু আপনাদের জীবনের সুযোগ। এ কিন্তু খুব ভালো লেভেলের চাকরি, এ কিন্তু ডাইরেক্টরেট এবং সেক্রেটারিয়েট দুটো পোস্ট আছে, এবং সেক্রেটারিয়েট হলে কিন্তু আরো ভালো। তো আমি কিন্তু আপনাদেরকে বলছি, আপনারা আজকের থেকে না পারলেও আগামীকাল থেকে সংবাদপত্রের সম্পাদকীয় কলমটা কিন্তু পড়তে শুরু করুন। এটা পড়লে আপনাদের কিন্তু প্রতিবেদন লেখা অনেক 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 সহজসাধ্য হবে, কারণ ওখানে বিভিন্ন কারেন্ট টপিকসের উপরে কিন্তু লেখা থাকে। আর আমরা কিন্তু কারেন্ট টপিকসের নিয়েই আলোচনা করব, কারণ কারেন্ট টপিকসের উপরে কিন্তু আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, আপনারা বলতে পারবেন যে রিসেন্ট ঘটে যাওয়া দু একটা ঘটনা যেটা সাম্প্রতিক ঘটনাবলীর মধ্যে স্থান পেয়েছে? উত্তরবঙ্গের বন্যা এবং আমাদের কলকাতা জলমগ্ন হয়ে গেছিল। হ্যাঁ, কলকাতার বন্যা বলা যেতে পারে, তাই তো? মানে কলকাতায় জলমগ্নতা। হ্যাঁ, আচ্ছা, জলমগ্ন কলকাতা। বলা গেল কলকাতার জলমগ্নতা, এটা একটা কারেন্ট টপিকস, ঠিক আছে। আর একটা প্লেন কারেন্ট টপিকস প্লেন হচ্ছে ক্র্যাশ তো উত্তরাখণ্ডে একটা বন্যা হয়েছিল, তাই না? ভয়ঙ্কর বন্যা। হ্যাঁ, বিশাল বন্যা। হ্যাঁ, স্যার উত্তরাখণ্ডে। বলছি আহমেদাবাদের যে প্লেন ক্র্যাশটা, বুঝতে পারলাম না, বলুন, শুনতে পাইনি। প্লেন ক্র্যাশ তো স্যার হ্যাঁ, গুজরাটে প্লেন ক্র্যাশটা বলছি। হ্যাঁ, গুজরাটে একটা হোস্টেলের উপরে, ডক্টরদের হোস্টেল, তাই তো? সেই ডক্টরদের হোস্টেলের উপরে গিয়ে একটা বিমান আছড়ে পড়েছিল, তাই তো? ক্র্যাশ করেছিল। হ্যাঁ, এটা গুজরাটের বিমান একদমই একদমই। দুর্ঘটনা। গুজরাটের বিমান দুর্ঘটনা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেগুলো, সেগুলো নিয়ে আমরা এবার থেকে লেখালেখি করব বা চর্চা করব। আপনারাও লিখবেন, আমিও আপনাদের লিখে দেখাবো। গুজরাটের বিমান দুর্ঘটনা। আর আর কেউ জানেন দু একটা ঘটনা? দেখি আপনাদের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে কেমন নলেজ আছে, কারণ মনে রাখবেন সাম্প্রতিক ঘটনাবলীর উপর থেকেই কিন্তু প্রশ্নগুলো আসবে, এবং সেখানেই স্যার কিন্তু অপারেশন, হ্যাঁ, বলুন। স্যার ওই আমাদের যে অপারেশন সিন্দুর একটা হয়েছিল, তারপরে ওর আগে যে হত্যাকাণ্ড চলেছিল সেটাও তো ঘটনা। হ্যাঁ, সেটা একটা সাম্প্রতিক ঘটনা, অপারেশন সিন্দুর। স্যার, রাশিয়া ইউক্রেন ওয়ারটা হবে। হ্যাঁ, তবে একটা জিনিস বাংলাদেশে বলছি। ছাত্র আন্দোলন, হ্যাঁ, বাংলাদেশের ছাত্র আন্দোলন, এটা একটা। নেপালে ছাত্র আন্দোলন। বাংলাদেশের ছাত্র আন্দোলনটা রিসেন্ট একেবারে নয়, কিন্তু নেপালেরটা একদম রিসেন্ট, তাই তো? হুম। আহ, নেপালের ছাত্র আন্দোলন, জেনজি নাকি? ইরান আর স্যার ইরান ইসরায়েল। সে ইসরায়েলের প্যালেস্তাইনের যেটা ওটা তো হলো। চলতেই আছে নাকি? ওটা তো হ্যাঁ, এখনো থামেনি ঠিকঠাক করে। তারপরে আচ্ছা, ট্রেড ট্রেড ওয়ার বলতে চায়না আর আমেরিকা ট্রেড ওয়ার, বা হ্যাঁ, আমাদের হ্যাঁ, 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 ভারতের সাথে যেটা একদম একদম, যেটা ওই এখন চলছে। ট্যারিফ ওয়ার যেটা, ওটাও মানে ওটাও শুল্ক সাম্প্রতিক। বাড়িয়ে দিচ্ছে না, ট্রেড অ্যান্ড হুম। ট্যারিফ। ট্যারিফ মানে শুল্ক। তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ আছে, এরকম ইত্যাদি আপনারা যেগুলো বলছেন সেগুলো সবই আছে। তো আমাদের এইগুলো নিয়ে পড়তে হবে। আচ্ছা, আপনাদেরকে যদি আমি বলি, অনেকেই আছেন এখানে উত্তর দিচ্ছেন, আপনাদেরকে যদি আমি বলি যে স্যার বা ম্যাডাম, আপনারা কি এই বিষয়টা নিয়ে অন্তত 10টা বাক্য লিখতে পারবেন সহজ সরল বাংলা ভাষায়? অনেকেই হয়তো পারবেন না, আবার অনেকে পারবেন, তাই না? হ্যাঁ স্যার।
আচ্ছা, কেন পারবো না আর কেন পারবো তার কারণটা কি জানেন? তার কারণটা হচ্ছে এই যে এইখানে আমি কিন্তু লিখে দিয়েছি, আমাদের সংবাদপত্র পড়ার প্রবণতা কম, আমরা কিন্তু খবরের কাগজ পড়ি না। এবং আমি কিন্তু আপনাদেরকে বারবার বলছি, যারা ডাব্লিউবিসিএস পরীক্ষায় বসে বা পিএসসি মিসলেনিয়াসে বসে বা ক্লার্কশিপে বসে, তাদের মেন্সের জন্য যে বাংলার পাঠটা রয়েছে, সেখানে কিন্তু অবশ্যই অবশ্যই সংবাদপত্র পাঠ করা আবশ্যক। এবং সেটা একদিন দুদিনের জন্য নয়, গত 4-5 মাস ধরে কন্টিনিউয়াস যদি আপনার একটা পড়ার অভ্যাস তৈরি হয়ে যায়, সংবাদপত্রের খবরগুলো শিরোনামগুলো দেখুন, শিরোনামগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের কাছে। কারণ আপনি যদি একটা ক্যাচি বা আকর্ষণীয় শিরোনাম দিতে পারেন প্রতিবেদনের, সেটা কিন্তু অনেক বেশি এফেক্টিভ হয়ে যায়, তাই না? হ্যাঁ, বলে না, একটা শিরোনাম দিন, একটা টাইটেল দিন। আমরা ছোটবেলায় যেরকম রিপোর্ট লিখতাম, আমরা ছোটবেলায় যখন প্রতিবেদন লিখতাম 9-10-এ যখন পড়তাম, তখন আমাদেরকে বলা হতো যে একটা উপযুক্ত শিরোনাম দিতে হবে এবং একটা আহ, প্রতিবেদন বা রিপোর্ট লিখতে হবে নিম্নলিখিত কিছু সূত্র অবলম্বনে, হিন্টস অবলম্বনে, এরকম লেখা থাকতো না প্রশ্ন? হ্যাঁ, তো একদম। আমরা যখন শিরোনাম দিতাম, এই যে শিরোনাম, শিরোনাম দেওয়ার সময় আমরা খুব চিন্তা করতাম যে শিরোনামটা কি দেওয়া যাবে। অনেক সময় আমাদের একটা কম্প্রিহেনশন দিত, মানে বোধ পরীক্ষণ ইংরেজিতে, দিয়ে ওখানে বলা হতো, লাস্টে একটা কোশ্চেন করা থাকতো যে সঠিক টাইটেল কি হবে, এর উপযুক্ত টাইটেল কি হবে। তখন আমরা চিন্তা করতাম এর টাইটেল কি দেওয়া যাবে, একটা সাদামাটা টাইটেল দেবো নাকি একটা আকর্ষণীয় টাইটেল দেবো। এই টাইটেল বা এই শিরোনাম কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করে প্রতিবেদনের ক্ষেত্রে, এটুকু কিন্তু আপনারা মাথার মধ্যে ঢুকিয়ে নিন কথাটা। সেই জন্যে আপনি এই শিরোনাম কোথা থেকে পাবেন? আপনি কি শিরোনাম আকাশ থেকে পেড়ে আনবেন না গাছের থেকে পেড়ে আনবেন? কোথার থেকেও আপনি পাবেন না। পাবেন কোথা থেকে? না, আপনি সংবাদপত্র থেকে পাবেন। সংবাদপত্রে প্রচুর খবর বেরোয়, তাই তো, প্রতিদিন। হুম। আপনি প্রথম একদম। পাতায় যে খবরগুলো রয়েছে বা পরের পাতাগুলোতে যে খবরগুলো রয়েছে, বিশেষ করে প্রথম পাতায় তো আন্তর্জাতিক খবরগুলো থাকে, আন্তর্জাতিক এবং দেশীয় খবর। সেই খবরগুলোকে বা রাজ্যের খবরও থাকে, সেই খবরগুলোর শিরোনামগুলো লক্ষ্য করুন প্রতিদিন। আপনি খবরের কাগজটা খুলুন, খুলে শিরোনামগুলো দেখুন। দেখবেন শিরোনামগুলো কিন্তু বেশ কিছুটা আমাদেরকে বুঝিয়ে দেয় যে এর ভেতরের ঘটনা কি হতে চলেছে মোটামুটি, ঠিক কিনা? একদম। তাহলে আপনি যদি শিরোনামে বাজি মেরে দিতে পারেন, তাহলে আপনার 15-র মধ্যে কিন্তু বেশ খানিকটা আপনি পজিটিভে এগিয়ে গেলেন, আপনি প্লাস পয়েন্টে চলে গেলেন। শিরোনাম কিন্তু মাস্ট, খুব ভালো করে বুঝুন। আর আপনি শিরোনাম কোথা থেকে পাবেন? না, খবরের কাগজ পড়লেই পাবেন। বাকিরা যারা উত্তর দিচ্ছেন না বা শুনছেন হয়তো, তারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? বলুন, বুঝতে পারছেন কি? আমি আপনাদের আজকে তেমন কিছুই করাচ্ছি না, আমি আজকে আপনাদের সাথে আলোচনা করছি যে কি করা উচিত বা কি করলে আপনারা জায়গাটা শক্ত করতে পারবেন আমাদের মেন্সের ক্ষেত্রে। বাকিরা কিছু কিছু বুঝতে পারছেন আমার কথাগুলো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ স্যার। তাহলে কি করতে হবে আমাদের? প্রতিদিন কালকের থেকে কি করতে হবে? আনন্দবাজার পত্রিকাটা পড়তে হবে, আর সেখানে সম্পাদকীয় যে ভাগটা আছে একদম সেগুলো একদম দেখতে হবে। সঠিক। এবার আপনি আনন্দবাজার, এখন দেখুন বর্তমানে আনন্দবাজারের যে ভাষা, যে বাংলা ভাষা আনন্দবাজার ব্যবহার করছে, সেই বাংলা ভাষা কিন্তু আমাদের এখন কবি সাহিত্যিকরাও ফলো করছে, ঠিক কিনা বলুন? একদম। সুতরাং আনন্দবাজারের ভাষা, আনন্দবাজারের যে ভাষা বাংলা ভাষা, তার সঙ্গে আপনাকে পরিচিত হতে হবে। এবং আমি এটা অনেকটাই অবাক হলাম, মানে শুনে, যে এখানে সংবাদপত্র যখন পাঠ করার কথা বললাম, যে কেউ করেন কিনা, অনেকেই বলছে না করি না। এটা কিন্তু ঠিক নয়, মানে সংবাদপত্র কিন্তু আমাদের পাঠ করা উচিত। আমরা মোবাইলে দেখছি অনেক খবর আসছে, ফেসবুক খুলছি, হোয়াটসঅ্যাপ খুলছি, ইউটিউবে খুলছি, প্রচুর খবর পাচ্ছি, আমরা খবরগুলো জানতে পারছি নিঃসন্দেহে। কিন্তু খবরগুলো লেখার জন্য যে ভাষাটাকে ব্যবহার করা হয়েছে, সেটা কি জানতে পারছি? না। হ্যাঁ, তাহলে খবর জানলেই তো হবে না। খবরের যে বিষয়বস্তু ভাষার আকারে তুলে ধরা হয়েছে বাক্য সহযোগে, সেইটাকে আমাকে বুঝতে হবে, তবেই তো আমার পিএসসি ক্লার্কশিপের মেন্সে বাংলাতে আমি ভালো নাম্বার তুলতে পারবো। দেখুন, বাংলা এবং ইংরেজি দুটোতেই আপনাদেরকে সমান দক্ষতার পরিচয় দিতে হবে, কিন্তু
কেউ দেখা যাচ্ছে ইংরেজিতে একটু কাঁচা, সে আজকে দিনে দাঁড়িয়ে ইংরেজিতে খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারবে না, তার কিন্তু একটা প্রধান অবলম্বন হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু বাংলা। সুতরাং বাংলাতে যদি আপনি 50-এর মধ্যে 40-এর কাছাকাছি নাম্বার পেয়ে যান, মনে করুন 35, 36, 37 বা 40ই পেয়ে যান, তাহলে কিন্তু আপনার বিশাল একটা প্লাস পয়েন্টের দিকে আপনি চলে যাবেন। তাই জন্য আমি একদম। আপনাদেরকে বলছি যে মোবাইল থেকে খবর পাঠ করবেন না। করলে একটা কাগজ কিনুন, 4 টাকা 5 টাকা করে এখন কাগজের মূল্য, খুব অসুবিধা নেই, কি 6 টাকা হতে পারে হায়েস্ট। আপনি কিনুন, কিনে সেই খবরগুলো পড়ুন, বিশেষ করে সম্পাদকীয় পড়ুন, শব্দ জানতে পারবেন, শব্দ ভান্ডার বৃদ্ধি পাবে। দেখুন আমি আপনাদের এখানে কি লিখে দিয়েছি, এই পয়েন্টগুলো আপনাকে কিন্তু মাথায় রাখতেই হবে প্রতিবেদন লেখার সময়। দেখুন প্রথম পয়েন্টে কি আছে দেখতে পাচ্ছেন তো, হ্যাঁ, কি লেখা আছে? বাংলা সংবাদপত্রের সম্পাদকীয় লেখাগুলো পড়া অভ্যাস করতে হবে। হ্যাঁ, বাংলা সংবাদপত্রের সম্পাদকীয় লেখাগুলো পড়া অভ্যাস করতে হবে। আমরা যখন পড়াশোনা করেছি, চাকরি বাকরির জন্য আমরা যখন পড়েছি, বা আমরা যখন কোনো জিনিস লিখি, গবেষণাধর্মী কোনো জিনিস লিখি, বা আমরা যখন কোনো গবেষণাধর্মী পুস্তক পড়ি, তখন ধীরে ধীরে আমাদের ভাষা জ্ঞান তৈরি হয়, ঠিক কি না? একদম। সেই জন্য আমি কিন্তু আপনাদেরকে বলছি না যে জটিল ভাষা ব্যবহার করতে হবে, একদমই নয়। কোনো কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ বা কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না। গেলে কিন্তু আপনার কিন্তু ক্ষতি হয়ে যাবে, আপনি কিন্তু কঠিন ভাষা ব্যবহার করলে নাম্বার কম পাবেন, আমি কিন্তু বারবার বলছি। ভাষা সহজ সরল করতে হবে। দেখুন সহজ করে যা বলা যায় বা বলতে হয় তা কি সহজে লেখা যায় সবসময়? আপনাদের মধ্যে একটা না স্যার। ধারণা আছে যে সহজ, সহজ খুবই, তাহলে সহজ ভাষায় লিখলে আমরা নাম্বার পাবো, আপনাদের মধ্যে এরকম একটা প্রশ্ন চলে আসে। কিন্তু আমি বলছি দেখুন, সহজ ভাষা কিন্তু সহজে লেখা যায় না, এটা আমি বলিনি, এটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বলেছেন যে সহজ ভাষায় যায় না কো লেখা সহজে, সহজ ঠিক। ভাষায় যায় না কো লেখা সহজে। তার মানে আপনি কি ভাবছেন যে সহজ ভাষা ব্যবহার করতে গেলে কি খুব সহজেই আমরা সেটা পারবো? না। দেখুন কত সহজে জীবনানন্দ দাশ বা রবীন্দ্রনাথ ঠাকুর তার কল্পনার অনুভূতিগুলোকে কাব্যের আকারে বা সাহিত্যের আকারে ফুটিয়ে তুলেছেন, সেখানে জটিল শব্দ ব্যবহার করছেন না। রবীন্দ্রনাথের যে কবিতাগুলো রয়েছে প্রথম দিকের, সেগুলোর মধ্যে অত্যন্ত সহজ সরল ভাষা রয়েছে। তাহলে তিনি কি করে পারলেন সেটা করতে? তাহলে আমাদের মনে রাখতে হবে, আমরা সহজ ভাষায় লিখতে চাই মানে সহজেই লিখতে পারবো এমনটা নয়, আমাদের তার জন্য কিন্তু অনুশীলন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। সংবাদপত্রের প্রতিবেদনগুলো পড়তে হবে প্রতিনিয়ত। একই কথা বলেছি আপনাদেরকে বারবার, কেন একই কথা বলছি, কারণ আমি এতে জোর দিচ্ছি। আর কি বলেছি, বাংলা শব্দ ভান্ডার বৃদ্ধি করতে হবে। কি বললাম? বাংলা শব্দ ভান্ডার বৃদ্ধি করতে হবে। একদম। শব্দ ভান্ডার বলতে আপনারা কি জানেন, যে কোনো শব্দ বাংলা ভাষায় এসেছে কোন ভাষা থেকে এসেছে। দেখুন আমরা দেখি যে বাংলা ভাষায় বিভিন্ন শব্দ এসেছে, কোনোটা আমরা দেখছি যে একদম পুরো সংস্কৃত থেকে চলে এসেছে ডিরেক্ট, কোনোটা আবার পরিবর্তন হয়ে এসেছে, একটু দেশি শব্দ আছে তার মধ্যে, কোনোটার মধ্যে বিদেশি শব্দ আছে, কোনোগুলো বিদেশি শব্দ হয়তো ইংরেজি থেকে এসেছে, বা আরবি ভাষা থেকে এসেছে, বা ফার্সি ভাষা থেকে এসেছে, বা চাইনিজ থেকে এসেছে, রাশিয়ান থেকে এসেছে, এরকম হতে পারে। তাহলে বাংলা ভাষার হ্যাঁ। যে শব্দ ভান্ডার, সেগুলো বিভিন্ন ভাষা থেকে এসেছে তার শব্দগুলো। সেই শব্দগুলো সম্পর্কে আপনার ধারণা তৈরি করতে হবে, যে কোনটা সংস্কৃত থেকে এসছে সেই শব্দ, কোনটা সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে এসছে। এইভাবেই কিন্তু আপনি শব্দ ভান্ডার সম্পর্কে জানতে পারবেন। আচ্ছা, আমার প্রশ্ন হলো, শব্দ ভান্ডার কি মুখস্থ করে তৈরি করা যায়? না স্যার। না। তাহলে শব্দ ভান্ডার কিভাবে, মানে ইংরেজিতে যেটাকে ভোক্যাবুলারি বলি, সেটা কি হুম। মুখস্থ করে, মানে কোনো একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার ভোক্যাবুলারি চ্যাপ্টার, সেখানে কয়েকটা অ্যান্টোনিম, কয়েকটা সিনোনিম দেওয়া রয়েছে, কয়েকটা হোমোনিম দেওয়া রয়েছে, সেইগুলো মুখস্থ করলে কি আমার শব্দ ভান্ডার বা ভোক্যাবুলারির জ্ঞান বেড়ে যাবে? না, না পারবে স্যার। না। তাহলে আপনার শব্দ ভান্ডারের জ্ঞান বৃদ্ধি করতে গেলে আপনাকে কি করতে হবে? প্রতিনিয়ত পড়তে হবে। কি করতে হবে? প্রতিনিয়ত পড়তে হবে। হ্যাঁ, এবার পড়বেন, শুধু পড়লেই হবে না, সেই শব্দগুলোকে আপনি একটা ডায়েরি করুন, একটা ডায়েরি করুন। এই কদিনের মধ্যে আপনাকে কিন্তু এই কাজগুলো করতে হবে, সময় কিন্তু অল্প। আমি যতদূর আমার মনে হয় যে ডিসেম্বর দিকে মনে হয় পরীক্ষা হবে নাকি? ডিসেম্বরের 28 তারিখে একটা মানে আভাস শোনা যাচ্ছে, তবে এটা নির্দিষ্ট নয়, টেন্টেটিভ মনে হয়। আচ্ছা,
তাহলে যদিও মোটামুটি অফিসিয়ালি কোনো আমাদের আপডেট হাতে নেই, এখন প্রায় 2 মাস মতন আছে, তাই না? বলা যায় স্যার। হ্যাঁ, তাহলে 2 মাস একেবারে কিন্তু কম সময় নয়, একেবারে কম সময় নয়। তাহলে আপনি আজকের থেকে যদি এটার জন্য উঠে পড়ে লাগেন, এইটাকে যদি আপনি আপনার লক্ষ্য করেন, তাহলে আপনি শব্দগুলোকে একটা ডায়েরিতে লিখুন, যেগুলো আপনার কাছে কঠিন বলে মনে হলো বা আপনি জানেন না, আপনি তো সব শব্দ জানবেন না। যে শব্দগুলো আপনি জানেন না, সেটা বাংলাও হতে পারে, ইংরাজিরও হতে পারে, সেই শব্দগুলো আপনি লিখুন, তার বাংলা মানেটা লিখে রাখুন পাশে। না পারলে আমাকে জানান, এবং তার সাথে সাথে আপনার অভিধান রয়েছে, ডিকশনারি রয়েছে, সেটির সহায়তা নিন। তাহলে দেখবেন যে আপনার শব্দ ভান্ডার কিন্তু প্রতিনিয়ত বাড়ছে, প্রতিনিয়ত। কি বললাম, বোঝা গেল কথাটা? আচ্ছা, জি স্যার। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর পড়ি কেন, আমরা বিভূতিভূষণ পড়ি কেন, আমরা সাহিত্য পড়ি কেন? পরিষ্কার করে কেউ বলতে পারবে এখানে যে আমরা সাহিত্য কেন পড়ি? আমরা কেন, আমাদের গল্প পড়ার দরকার হয়, আমাদের উপন্যাস বা নাটক পড়তে হয় কেন, আমাদের কবিতা পড়তে হয় কেন? এই প্রশ্নের উত্তর কি? এই প্রশ্নের একটাই উত্তর, এই যে তার পরের পয়েন্টটা দেখুন, নিজস্ব চিন্তাধারার প্রতিফলন ঘটাতে হবে। অর্থাৎ আপনি যদি সাহিত্য না পড়েন, আপনি যদি খবরের কাগজের সম্পাদকীয় কলমগুলো না পড়েন, তাহলে আপনি কোনো জিনিসকে নিজে থেকে চিন্তা ভাবনা করতে পারবেন, সেই জায়গায় যেতে পারবেন? না স্যার। আপনি যত পড়বেন, যত জানবেন, তত আপনার জ্ঞান ভান্ডার বাড়বে, তখন আপনি কিন্তু নিজের মতন করে চিন্তা করতে পারবেন। মনে রাখবেন, লাস্টের পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে সমস্ত কোচিং সেন্টারে ভর্তি হয়ে গিয়েছে, ভর্তি হয়ে গিয়ে ওখানে দু চারটে 10টা করে ওই প্রতিবেদন বা বঙ্গানুবাদ বা সারমর্ম লেখাচ্ছে, ওইগুলো মুখস্থ করার মতন পড়ে যাচ্ছে। ভালো করে বুঝবেন, জীবনে কোনোদিন মেন্স পাস করতে পারবে না। কারণ মেন্স পাস করতে গেলে লেখা কখনো মুখস্থ করে পাস করা যায় না। নিজের যে কোনো একটা বিষয় লেখার জন্য অনুশীলন করতে হবে, নিজে থেকে লেখার অভিনবত্ব আনতে হবে, লেখার ভাষা হবে সহজ সরল প্রাঞ্জল। তবেই আপনি কিন্তু ক্লার্কশিপে বাংলাতে 50-এর মধ্যে 40 বা তার বেশিও পেতে পারেন, নিঃসন্দেহে পেতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ভাষা বোধ আর ভাষা জ্ঞান যেন যথাযথ থাকে। কি বললাম, বাকিরা বুঝতে পারছেন? একদম। হ্যাঁ, পরীক্ষায় পাশ করেছেন, জীবনে একটা সুযোগ, এই সুযোগটাকে কিন্তু হাতছাড়া করা যাবে না কোনোভাবে। 2 মাস একদম কিন্তু সম্পূর্ণরূপে পরিশ্রম করে নিজেকে তৈরি করে নিতে হবে। আমি আপনাদের পাশে থাকবো, সাহায্য করব। লেখালেখি কিভাবে লিখতে হয়, কিভাবে প্রতিবেদন লিখতে হয়, কিভাবে, যেমন আমরা জানি যে প্রতিবেদন লিখতে গেলে আমরা কি জানি, ছোটবেলায় পড়েছি তো, যে উপরে একটা শিরোনাম দিতে হবে, তাই না? হ্যাঁ। তারপরে আমরা কি লিখি মনে আছে, নিজস্ব সংবাদদাতা, তাই না? হ্যাঁ একদম। খবরের কাগজগুলো দেখবেন লেখা থাকে নিজস্ব সংবাদদাতা। দিয়ে তারপরে আপনি কি লিখবেন, আপনি আপনার স্থান আর স্থান, তারিখ। স্থান এবং তারিখ লিখবেন, তাই তো? হ্যাঁ স্যার। স্থান, তারিখ। আচ্ছা, তারিখটা কবেকার হবে না, যেই দিন আপনি লিখছেন সেই দিনের তারিখ আপনি দেবেন কাল্পনিক ভাবে, তাই তো? হ্যাঁ স্যার। তারপরে আপনি শুরু করলেন আপনার লেখা। এইবার দেখুন, আমি আপনাদেরকে উপরের দিকে নিয়ে যাই, একটু দেখুন, ভালো করে দেখুন। আমি এখানে লিখেছি যে সিলেবাসে কি কি থাকে, যেটা আমি আগেও বলে দিয়েছি, প্রতিবেদন, সংক্ষিপ্তসার, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। যেহেতু আমি আজকে বাংলা নিয়ে আলোচনা করব বলেছিলাম, তাই আমি বাংলার একটা পিডিএফ বানিয়েছি। আমি ইংরেজি নিয়ে আলোচনা যেদিন করব, আমি ইংরেজির পিডিএফও বানিয়ে দেবো। প্রতিবেদন, প্রতিবেদন 2 রকমের হয়, দুটোই কিন্তু যে কোনো একটা আপনাদের আসতে পারে, তবে কোনটা আসার সম্ভাবনা বেশি সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সাধারণ প্রতিবেদন আর সম্পাদকীয় প্রতিবেদন। সম্পাদকীয় প্রতিবেদন কোনগুলো জানেন তো? একটু আগে আমি আপনাদেরকে বললাম যে সংবাদপত্রের সম্পাদকীয় কলমটা পড়বেন, বলেছিলাম। হ্যাঁ ওই স্যার। যে সম্পাদকীয় কলম মানে যেখানে সম্পাদক মানে এডিটর লেখেন, একটা সংবাদপত্রের এডিটর যেখানে লেখেন বা তার অনুমতিতে যেখানে লেখা হয়, সেটাও একটা প্রতিবেদন, সেটাও একটা রিপোর্ট। কিন্তু ওর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। সেই সেই প্রতিবেদনে কি থাকে না জানেন? এই যে এইটা থাকে না, যেটা আমি এফ দাগে লিখেছি, দাগিয়ে দিলাম, দেখুন। বিশেষ সংবাদদাতা, স্থান, তারিখ এসবের উল্লেখ করা চলবে না। যেটা সম্পাদকীয় লেখা, সেখানে এইগুলোর উল্লেখ থাকে না। কিন্তু আপনি দেখলেন যে ভারত অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজে 2-0 হেরে গিয়েছে,
আপাতত। তো এটা আপনার যখন লেখা থাকবে উপরে শিরোনামে, তার তলায় কিন্তু নিজস্ব সংবাদদাতা বা বিশেষ সংবাদদাতা, স্থান এবং তারিখ লেখা থাকবে, ঠিক কিনা বলুন? হ্যাঁ স্যার স্যার। ক্লার্কশিপটাতে তো সম্পাদকীয় প্রতিবেদন কোনোদিন আসেনি। শুনতে পেলাম না, বলছেন বলুন পরিষ্কার করে। স্যার, এই ক্লার্কশিপের মেন্সে তো সম্পাদকীয় প্রতিবেদনটা কোনোদিন আসেনি। হ্যাঁ, আমি সেটাই তো বলছি, আমাকে বলতে দিন। দেখুন, সেইখানে আপনি সাধারণ প্রতিবেদনটা পাচ্ছেন, মানে আপনি খবরের কাগজে যে খবরগুলো পড়েন সেগুলো সবই কি প্রতিবেদন? সাধারণ প্রতিবেদন। কি প্রতিবেদন? সাধারণ প্রতিবেদন, বুঝতে পেরেছেন? এবার সম্পাদকীয় প্রতিবেদন ক্লার্কশিপ মেন্সে এতদিন আসেনি, কিন্তু আসবে না এমন কি বলা যায়? না। বলা যায় না, কারণ এর কোনো সিলেবাস তো বলে দেওয়া নেই, শুধু বলা আছে প্রতিবেদন। আর প্রতিবেদন হচ্ছে দুই ধরনের, তাহলে দুটোর যে কোনো একটা আসতে পারে, আসেনি মানে আসবে না এমনটা নয়। যাই হোক, এটা কোথায় আসে আমি একটু বলে দিই। এই সম্পাদকীয় প্রতিবেদনটা সাধারণত ডাব্লিউবিসিএস এ আসে। সাধারণত কিসে আসে? ডাব্লিউবিসিএস। WCS। এবার আপনাদেরও একটা জীবনের চূড়ান্ত ইচ্ছা থাকতে পারে যে আমরা রাজ্যের সবচেয়ে বড় পরীক্ষা ডাব্লিউবিসিএস পরীক্ষা দেব এবং সেখানে আমরা সফলতা লাভ করব। তো সেই জন্য আমাদের এটাও একটুখানি দেখতে হবে। সেটা তো পরের কথা, আমরা সাধারণ প্রতিবেদন আগে দেখব। দেখুন, সাধারণ প্রতিবেদনের এই 5টা পয়েন্ট কিন্তু লিখতে হবেই। এই 5টা বলছি, সরি, এইখানে যে 5টা 6টা 7টা পয়েন্ট আছে, এই 7টা পয়েন্ট একটু দেখে নিন। কি বলছে? প্রতিবেদন শুরু হবে কোথা দিয়ে? একেবারে সমস্যা দিয়ে। তাহলে সাধারণ প্রতিবেদন অত হেঁয়ালি করে না, যেটা সম্পাদকীয় প্রতিবেদন করে। অনেক কিছু বলার চেষ্টা করে, অনেক কিছু বলে ভেতরে প্রবেশ করার আগে, মূল ঘটনায় যাওয়ার আগে। কিন্তু সাধারণ প্রতিবেদন, যেটা আমরা খবরের কাগজে মূলত পড়ে থাকি খবরগুলো, সেখানে প্রতিবেদনটা একেবারে সমস্যা দিয়ে শুরু হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, লেখার প্রথম চরণেই মানে প্রথম লাইনেই সমস্যার ইঙ্গিতটা থাকবে, মানে কি জাতীয় সমস্যা বা কি হয়েছে সেটা থাকবে। তারপর আপনি সমস্যাটিকে বিস্তার করবেন, মানে সমস্যাটিকে বড় করবেন, মানে কেন হলো, কবে থেকে হলো, কি জন্য হলো, কাদের মধ্যে ঘটলো এই সমস্যাটি, কোথায় হলো, ইত্যাদি ইত্যাদি। মানে এত ধরনের প্রশ্নের আপনি কিন্তু উত্তর দিতে শুরু করলেন, সমস্যাটাকে বিস্তার করলেন। এবার সর্বশেষে আপনি সমস্যার সমাধানেও ব্রত থাকবেন, মানে সমাধান কিন্তু আপনাকে একটা পথ বলে দিতে হবে, বা পথ কিন্তু আপনাকে একটা বলার চেষ্টা করতে হবে যে এইটা করলে বা এইভাবে দেখলে কিন্তু সমস্যার সমাধান করা যেতে পারে। তাহলে সমস্যার সমাধান, এটা কিন্তু আপনি করবেন। আর একটা জিনিস আপনাকে মানতে হবে, সেটা হচ্ছে 2 থেকে 3টে প্যারাগ্রাফ কিন্তু করতে হবে। একটা প্যারাগ্রাফে ঢালাও লিখে গেলে চলবে না, 2 থেকে 3টে প্যারাগ্রাফ কিন্তু আপনাদেরকে অবশ্যই করতেই হবে। পরের পয়েন্টে দেখুন, সাধু চলিত ভাষার মিশ্রণ করা যাবে না, যেটাকে আমরা গুরুচণ্ডালী দোষ বলি। কি দোষ আপনারা জানেন? সরি, লেখাটার মধ্যে দাগ পড়ল। গুরুচণ্ডালী, গুরুচণ্ডালী দোষ কিন্তু করা যাবে। আর লাস্ট পয়েন্ট যেটা আপনাকে মাথায় রাখতে হবে, আপনি তো অতিরিক্ত লিখতেও পারবেন না, আপনার সময়ের সংকট আছে, আপনি শব্দ সংখ্যাকে মান্যতা দেবেন। তাহলে এই পয়েন্টগুলো কি আপনারা বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। স্যার তাহলে কি, শব্দ সংখ্যাটা কতর মধ্যে থাকতে হবে? আচ্ছা 15 নম্বর, 15 নম্বরের জন্য ধরুন 5 নম্বরের জন্য আমাদের 100টা ওয়ার্ডে লিখতে হয়, ভালো করে বুঝুন। 5 নম্বরের জন্য আমাদের 100টা ওয়ার্ডে লিখতে হয়। তাহলে 15 নম্বরের জন্য আমাদের মিনিমাম কতগুলো ওয়ার্ড থাকা উচিত? 300। 300। 150। 300, ঠিক কথা বলেছেন। তবে 300ই যে একেবারে অ্যাকুরেট করতে হবে, বা 350 হয়ে গেলে ভুল হয়ে যাবে, বা 250 করলে যে আমার খাতা চেক করবে না বা নাম্বার দেবে না, এমনটা নয়। আপনি 250 থেকে 300 এই রেঞ্জের মধ্যে রাখার চেষ্টা করবেন। কি বললাম, বোঝা গেল কথাটা? হ্যাঁ স্যার। স্যার আচ্ছা, সময়টাতে হবে কি অত হয় না? ওইটাই তো কথা স্যার, ওইটাই তো কথা, সময়। সময়টা বড়ই কম, 30 মিনিট। তার মানে দেখুন, একটা জিনিস ভালো করে বুঝুন। ক্লার্ক আপনি হতে চলেছেন, আপনি ক্লার্কশিপ পরীক্ষা দেবেন, আপনি ক্লার্ক হবেন। তাহলে এই যে যখন তখন কোনো কিছু ঘোষণা হয়ে যাচ্ছে, এবং সঙ্গে সঙ্গে আমাদের একটা নোটিশ চলে আসছে, গভর্নমেন্ট অর্ডার চলে আসছে, যেটাকে জিও বলে, জিও, গভর্নমেন্ট অর্ডার আসে না?
আসে। আপনি মনে করুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কোনো কিছু ঘোষণা করলেন, সঙ্গে সঙ্গে আপনি দেখলেন যে আধা ঘন্টার মধ্যে কি 15 মিনিটের মধ্যে কি 1 ঘন্টার মধ্যে আপনার নোটিশ এসে হাজির হয়ে গেছে, লেখা চলে এসছে। আসে কি আসে না? আসে। তাহলে এই কাজটা কারা করে, এই টাইপিংটা কারা করে, কাদেরকে লিখতে হয়? ক্লার্কদের। ক্লার্কদের লিখতে হয়। তাহলে আপনি ভালো করে বুঝুন যে আপনার সময়টা 30 মিনিট কেন দিল, আপনি কতটা অ্যাকিউরেট করে তাড়াতাড়ি লিখতে পারবেন সেইটা কিন্তু ওরা দেখে। তার মানে আপনি ভালো করে বুঝুন, আপনার টাইম আপনাকে দেখতে হবে, আপনার অ্যাকিউরেসি আপনাকে দেখতে হবে। অ্যাকিউরেসি মানে বোঝেন? অ্যাকিউরেসি মানে বোঝেন কি জিনিস? হ্যাঁ স্যার, অ্যাকুরেসি হ্যাঁ। মানে ঠিক থাকতে হবে। যথাযথ, একদম ঠিক, মানে কোনো ভুল নেই। তাহলে আপনি যখন টাইম মেনটেন করছেন, আপনি যখন অ্যাকুরেসি মেনটেন করছেন, তখন আপনি কি কঠিন ভাষা ব্যবহার করার চিন্তা করতে পারবেন? একদমই না। আচ্ছা, আপনি তো অনেক নোটিশ দেখেছেন রাজ্য সরকারের বা সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই নোটিশগুলো পড়ে আপনি কি লেখা বুঝতে পারেন না পারেন না? পারি। পারেন। কেন পারেন? আপনি যদি কমও জানেন, কথার কথা বলছি, আপনি যদি ইংরাজিতে আপনি কমও জানেন বা বাংলা ভাষা সম্পর্কে আপনার যদি জ্ঞান কমও থাকে, তাও ওরা এমন সহজ সরল ভাষায় সেটা লেখে যাতে করে সারা পশ্চিমবঙ্গবাসী সেটা কিন্তু পড়ে বুঝতে পারে বা উদ্ধার করতে পারে। সেই জন্য কঠিন ভাষা কিন্তু হবে না, আমি কাটা চিহ্ন দিয়ে দিলাম, বারবার বলছি। আর করতেও পারবেন না আপনি, কারণ আপনাকে এই দুটো তো মেনটেন করতেই হবে, টাইম আর অ্যাকিউরেসি। টাইম আর অ্যাকিউরেসি কিন্তু আপনার সাফল্যের চাবিকাঠি, আমি কিন্তু বারবার বলছি। অর্থাৎ আপনি সময় মতো নির্ভুলভাবে যদি লিখতে পারেন তাহলে আপনি চাকরি পাবেন। আপনি কত বড় লিখলেন, 300 ওয়ার্ডে হলো কি না এটা কিন্তু বড় কথা নয় স্যার, আমি আবারও বলছি। 300 ওয়ার্ডের দরকার নেই, আপনি 200 ওয়ার্ডে লিখুন। আপনি 220টা ওয়ার্ডে লিখলেন, কিন্তু আপনি যেটা লিখলেন সেটা নির্ভুল, তার বানান যথাযথ এবং তার ভাষা সুন্দর, সেটা সবাই পড়ে বুঝতে পারছে, সেই ধরনের লেখায় কিন্তু ক্রেডিট পাবে। বোঝাতে পারছি কথাগুলো? ইয়েস স্যার। তাহলে হ্যাঁ স্যার। আজ, হ্যাঁ বলুন, কিছু বলবেন? তাহলে আজকের থেকে আমাদের কি থাকবে, একমাত্র মূল লক্ষ্য বা মূল ব্রতটা কি থাকবে? আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় স্থানগুলো সঠিকভাবে দেখতে হবে। আচ্ছা, একটা গেল। আর আর খবরের একটা হচ্ছে কাগজটা শব্দ নেবেন, ভান্ড। খবরের কাগজটা নেবেন, নিয়ে খবরগুলো পড়বেন, তার শিরোনামগুলো পড়বেন। আমি কিন্তু শিরোনামগুলো পড়তে বলেছি বারবার, স্যার কারণ হ্যাঁ। আপনি ইংলিশ যখন নিউজ শিরোনাম পেপার পড়বেন। পড়লে, হ্যাঁ বলুন। ইংলিশ নিউজ পেপার গুলো পড়লেও। হ্যাঁ, আমি ইংলিশের ক্ষেত্রে এখনো আসিনি স্যার, আমি ইংলিশের ক্ষেত্রে বলবো তো। আপনি বাংলার ক্ষেত্রে আগে শুনে নিন, যে বাংলাতেও তো আপনাকে লিখতে হবে, আপনাকে তো একটা নাম দিতে হবে, হবে কি হবে না? ইয়েস হ্যাঁ স্যার। স্যার। আপনি মনে করুন, কথার কথা, কালিদাসের নাম শুনেছেন? হ্যাঁ। কালিদাসের নাম শুনেছেন তো? হ্যাঁ, মহাকবি কালিদাস। মহাকবি কালিদাস, খুব ভালো ব্যাপার। আচ্ছা, মহাকবি কালিদাস কার রাজসভায় ছিলেন বলুন তো? স্যার, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সরি স্যার, হয়তো ভুল হচ্ছে, সঠিক মনে করতে পারছি না। একদম সঠিক বলেছেন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, মানে যাকে আমরা বিক্রমাদিত্য বলি, তাই তো? বিক্রমাদিত্য, ইয়েস স্যার। বিক্রমাদিত্যের নবরত্ন ছিল, সেই হ্যাঁ, নবরত্নের মধ্যে একজন ছিলেন কালিদাস, তাই তো? কালিদাস তা একদম। কালিদাসকে রাজামশাই খুব ভালোবাসতো। আমি গল্পটা বলছি কেন, আপনি বোঝার চেষ্টা করবেন। কালিদাসকে রাজামশাই খুব ভালোবাসতো, সম্রাট খুব ভালোবাসতেন, এবং তাতে করে বাকি যারা 8জন ছিল, যেমন খপনক বলে একজন ছিল, বরাহমিহির ছিল, আর্যভট্ট ছিল, এরকম ছিল না? হ্যাঁ, ছিল। ধন্বন্তরী, এরকম ছিল তো? ছিল চিকিৎসক। হ্যাঁ। তাহলে এই যে এরা না খুব হিংসা করতো, যে আপনি কেন কালিদাসকে এত ভালোবাসেন আর আমরা 8টা রত্ন রয়েছি আপনার কাছে আরো, তাদেরকে আপনি এতটা সম্মানের বা শ্রদ্ধার চোখে দেখেন না বা ভালোবাসা প্রদর্শন করেন না যতটা কালিদাসকে করেন, কেন করেন? তো একদিন রাজা কি করলো, মানে সম্রাট বিক্রমাদিত্য সবাইকে ডাকলো, আর কালিদাসকেও ডাকলো। আপনারা হয়তো গল্পটা শুনেছেন। সেই কালিদাসকে সামনে একটা জিনিস পড়ে থাকতে থেকে জিজ্ঞাসা করা হলো, তার আগে একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সামনে কি দেখতে পাচ্ছেন, একটা কার্ড ফেলে রেখেছিল। তো উনি কি বলেছিলেন?
না শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে, সংস্কৃত ভাষায় শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে, মানে একটা শুকনো কাঠ সামনে পড়ে আছে, তিষ্ঠতি মানে আছে, পড়ে আছে, তাই তো, হ্যাঁ অগ্রে মানে আগে, তাহলে শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে, ভালো কথা। কালিদাসকে হ্যাঁ জিজ্ঞাসা করছে যে কালিদাস তুমি সামনে কি দেখতে পাচ্ছ? কালিদাস তখন তার কাব্যিক ভাষায়, অথচ মন মাতানো বাংলা ভাষার মতন, বাংলাই বাংলাই বলুন, সংস্কৃততে মানে বাংলারই মতন একটা চল কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে, যদিও তিনি সংস্কৃত কবি, কিন্তু বাংলার কিন্তু একটা প্রাণ বা ভাবধারা তার মধ্যে লুকিয়েছিল। কি বলছে? নীরস তরু বড় পুরত ভাগে, এবার বলুন তো, শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে, এটার মধ্যে একটা কিরম যেন একটা হরপর হরপর ব্যাপার আছে, মানে খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো। আর এই যে শব্দটা তিনি বললেন, মানে এই যে বাক্যাংশটা তিনি বললেন যে নীরস তরুবর পুরত ভাগে, এর মধ্যে কি কোনো জটিলতা, কোনো তাড়াহুড়ো, খুব তাড়াতাড়ি করতে হবে, যেতে হবে কোথাও, এরকম কোনো ব্যাপার আছে না? একটা ধীর স্থির শান্ত ভাব আছে। একদম ধীর স্থির শান্ত ভাব আছে। তাহলে এই যে ভাষা, এটাই কিন্তু বাংলা ভাষার প্রধান বৈশিষ্ট্য। বাংলা কিন্তু মিষ্টি ভাষা, বাংলা কিন্তু সুন্দর, শান্ত, নম্র ভাষা, তার মধ্যে কিন্তু অত্যন্ত জটিলতা, তারপরে তাড়াহুড়ো এইসব ভাব কিন্তু নেই। সেই জন্য আপনি যখন লিখবেন তখন বাংলা ভাষাটাকে সুন্দর করতে হবে। হ্যাঁ, যেটুকু লিখছেন সেটুকু যেন সবাই পড়ে তার অর্থ সম্পূর্ণ করতে পারে। আমি কি বোঝাতে পারছি কথাগুলো? একদম। হ্যাঁ, এবার আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, আমরা তো আজকে এমনি আলোচনা করছি যে এইভাবে এইভাবে পড়তে হবে, এটা করতে হবে, তাই করতে হবে, যে আপনারা কি আমার সঙ্গে সে সপ্তাহে দুদিন হোক কি একদিন হোক কি যাই হোক, সেটা আলোচনা করা যাবে, সেটা হচ্ছে আমরা কি এইভাবে প্রতিদিন কিছু প্র্যাকটিস করতে পারি? হ্যাঁ স্যার, করাই যায়। করলে তাহলে উপকার হবে, অপকারের তো কোনো জায়গা নেই নাকি? একদম একদম। আচ্ছা, কারণ স্যার আমাদের তো একদমই, মানে বিশেষ করে আমার কথা বলি, আমি এই লেখার ভিতরে তো একদমই নেই, এমসিকিউর ভিতরে এতদিন ধরে পড়ে আছি। একদম এইটাই হচ্ছে সমস্যা, বুঝেছেন? যেমন আমি বলে দিচ্ছি আপনাকে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ একদম। ওখানে রাইটিং আছে মেন্সে, আছে। ক্লার্কশিপ রাইটিং আছে মেন্সে, পিএসসি হ্যাঁ। মিসলেনিয়াস রাইটিং আছে মেন্সে, তারপরে হুম। ডাব্লিউবিসিএস রাইটিং আছে মেন্সে, তাই তো? একদম একদম। তাহলে আমাদের যেগুলো বড় বড় পরীক্ষা, যেগুলো আমরা প্রত্যেক বছর দিয়ে থাকি কনস্টেবল বাদ দিয়ে, সেখানে হুম। প্রত্যেকটাতেই মেন্সের লেখা পরীক্ষা হয়, এবং সেখানে হ্যাঁ কিন্তু একদম। প্রতিটাতেই প্রতিবেদন, সারসংক্ষেপ এসব লিখতে হয়, তাই না? হ্যাঁ তাহলে আমরা যদি এই লেখালেখির মধ্যে থাকি বা প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। তাহলে বাকিরা একটুখানি জিজ্ঞাসা করছি, বাকিরাও কি এরকম ভাবে একটু প্র্যাকটিসের মধ্যে থাকতে চান? হ্যাঁ স্যার। বাকিরা বলুন, দুজন বললেন। হ্যাঁ স্যার, অবশ্যই ভালো যদি হয় তাহলে। থাকতে চান তাহলে আমি কিন্তু আপনাদের সঙ্গে থাকতে পারি, আদারওয়াইজ আমি আমার মানে আপনারা যদি চান যে না প্র্যাকটিস করবো না, আমরা নিজেরাই করে নেবো সব, তাহলে সেটাও করতে পারেন, নো প্রবলেম। কিন্তু যদি মনে করেন যে না আমি স্যার যেভাবে বলছে সেভাবে আমরা একটু এগোই, দেখি হয় কি না, তাহলে সেভাবে এগোনো যেতে পারে। তবে আপনাদের মতামতও আমি নেব, আমি যে ডিক্টেটরশিপ চালাবো বা একনায়কতন্ত্র চালাবো এমনটা নয়, আপনাদের মতামত নিয়েই সেভাবে এগোবো। আপনারা যদি বলেন যে এভাবে একটু এটা বুঝিয়ে দিন বা এভাবে এটা লিখিয়ে দিন, কিভাবে লিখতে হয় একটু দেখি, তাহলে সেটাও করা যাবে, লিখবো তো বটেই। তাহলে বলুন, সবাই কি একমত? একদম স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তো অসুবিধা নেই, তাহলে আমরা আজকে একটা শিডিউল করবো খুনি, একটুখানি আর একটুখানি দেখিয়ে নি বিষয়গুলো, তারপরে আমরা একটু শিডিউল করব। আচ্ছা, আপনাদের এখানে কয়েকটা প্রতিবেদন দিয়েছি, যেগুলো বর্তমান দিনের সাপেক্ষে দাঁড়িয়ে বেশ গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক আমি আপনাদেরকে এখানে দিয়েছি। দেখুন তো এই টপিকগুলো, কি টপিক দিয়েছি বলুন তো। এগুলোর উপরে আমরা যদি লেখা প্র্যাকটিস করি তাহলে আমাদের কিন্তু লেখা অনেক উন্নত হবে। এটা যদিও সোজা বিষয়, প্রথমটা দেখিনি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তার প্রতিবিধান এবং সেই সম্পর্কে প্রতিবেদন। এটা আপনারা অনেক করেছেন বা অনেক শুনেছেন, করেছেন বলতে
অনেক সময় ইংরাজিতে সেই প্রাইস রাইজ বলে আমরা একটা রিপোর্ট লিখতাম না, হ্যাঁ এটা ইংরেজিতে আমরা করেছি কিন্তু বাংলায় কখনো করিনি। আসলে সমস্যাটা কি হয়েছে জানেন তো, সমস্যাটা হয়েছে আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসে রাইটিং এর উপরে খুব বেশি জোর দেওয়া হচ্ছে না। এই যে 11-12 যে সিলেবাস, সেখানে রাইটিং এর উপরে জোর দেওয়া আছে বলুন তো। আগের যে সিলেবাস, সেখানে 10 নম্বরের ইংরাজিতে একটা রাইটিং লিখতে হতো, ঠিক কিনা বলুন? হুম হ্যাঁ স্যার। ঠিক। মাত্র 10 নম্বরে। তাহলে এখান থেকে একটা ছাত্র বা ছাত্রীর দক্ষতামূলক জায়গা, যেটাকে আমরা দক্ষতা বলি, স্কিল, সেটা কিভাবে তৈরি হয়? হুম শুধু একটা প্যারাগ্রাফ লিখলো বা একটা চিঠি লিখলো, এডিটোরিয়াল লেটার যে কোনো একটা লিখলেই কি তার তৈরি হয়ে যাবে? লেখার ক্ষমতা তৈরি হয়ে যাবে? না, হবে না। তাই জন্য আমাদের কিন্তু এইভাবে মানে আমাদের সিলেবাসটা এমনভাবে তৈরি করা যে আমরা সেখান থেকে অ্যাবজর্ব করতে কিছুই পারিনি ঠিকঠাক করে। স্যার তারপরে যত দেখুন, দিন যাচ্ছে ওই শর্টকাট চলছে, শর্টকাট। আর তারপরে এই যে দেখুন, যদিও একটা দিক থেকে ভালো করেছে, এমসিকিউ করে দিয়েছে এখন 11-12-এ। আপনারা তো জানেন ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টার হচ্ছে এমসিকিউ। তাতে করে যে নিজের লেখার যে একটা শৈলী বা ধরন, সেটাও নেই। আমি নিজে স্কুলের টিচার হয়ে বলছি আপনাদেরকে যে আমরা এমসিকিউতে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি হাই স্কুলে, কিন্তু এটা কি যথার্থ? এমসিকিউতে চাকরি পাওয়া আর যে যারা আগেকার দিনে লিখে পরীক্ষায় চাকরি পেয়েছিল, তাদের যে লিখন শৈলী, 2 নম্বরের প্রশ্ন ছিল, সেখানে আমাকে একটা বড় প্রশ্ন দেওয়া হতো, আমাকে সেটা খুব শব্দ সংকোচন করে, শব্দ চয়ন করে আমাকে 2 নম্বরের মধ্যে লিখিয়ে দিতে হতো, মানে নামাতে হতো 2 নম্বরে। তাহলে সেই যে একটা ক্যাপাবিলিটি, সেইটা কি এখনকার দিনে যারা টিচার হচ্ছে, আমি বলছি না যে নেই, এটা বলা ভুল, তাদের কি সেই মূল্যায়নটা করা হচ্ছে? না স্যার। হচ্ছে না। তারা এমসিকিউতে পরীক্ষায় পাশ সৃজন করে তারা হাই স্কুলের টিচার হচ্ছে, তাদেরকে যখন বলা হচ্ছে যে আপনি এই বিষয় নিয়ে একটা প্রবন্ধ লিখে দিন, স্যার এটা একটু লিখে দিন বা এটা সম্পর্কে একটু বলুন তো, এই প্রবন্ধটা একটু বলে দেবেন বা লিখিয়ে দেবেন, লিখিয়ে দিতে পারবেন, তখন অনেক শিক্ষকরাই কিন্তু মানে উয়া করতে শুরু করে দেয় যে না ঠিক আছে, আমরা তাহলে আজকে করাচ্ছি না, সময় চেয়ে নিল, পরের দিন দেখবো খুনি। ঠিক আছে, এবার বাড়ি গিয়ে দেখে নেয় ভালো করে যে কি লেখানো যায়। তো কি বললাম বোঝা গেল? ইনস্ট্যান্ট যে ব্যাপারটা সেটা কিন্তু নেই। না। ইনস্ট্যান্ট যে ব্যাপারটা মানে আমাকে একটা বিষয় নিয়ে লিখতে বললো, আমি যেটুকু জানি সেই বিষয়ের উপরে ততটুকু আমি লিখে দিলাম, সেই ব্যাপারটা কি আজকের দিনে দাঁড়িয়ে আর দেখা যায়? এখন একটা কলেজ পাশ করা ছেলেকে আপনি ইংরেজিতে যদি একটা লেটার লিখতে বলুন, একটা মিউনিসিপ্যালিটির পৌরসভার কাছে একটা লেটার লিখতে বলুন, তাহলে সে লেটার কিন্তু সে লিখতে পারবে না, সে কিন্তু খুবই বিড়ম্বনায় পড়বে, ঠিক কি না? হ্যাঁ। এইটাই হচ্ছে ব্যাপার। ও আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে সামনে আপনাদের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি আসছে, সেখানে যে ইন্টারভিউটা হয়, সেখানে গ্রুপ ডি মানে গ্রুপ সিতে আমার অনেক পরিচিতরা ক্লার্কে চাকরি পেয়েছিল, যাদের দুর্ভাগ্যবশত চাকরিটা চলে গেছে আর কি, কিন্তু তাদের কিন্তু অনেককে ইন্টারভিউ বোর্ডে কিন্তু একটা লেটার লিখতে বলেছিল যে আপনি একটা লেটার লিখুন তো এই বিষয়ের উপরে, যে কোনো একটা বিষয় দিয়ে দিয়েছিল, দিয়ে বলেছিল ইংরেজিতে এই বিষয় নিয়ে একটা লেটার লিখুন তো, এডিটোরিয়াল লেটার লিখুন তো, বাংলাতে একটা সম্পাদকীয় চিঠি লিখুন তো, এরকম কিন্তু অনেককেই প্রশ্ন করেছে। সুতরাং আপনি যদি ওখানে লিখতে না পারেন তাহলে কিন্তু আপনার ব্যর্থতা, আপনি কিন্তু চাকরিটা পাবেন না। তাহলে বুঝতে পারছেন লেখা কতটা গুরুত্বপূর্ণ। দেখুন, এক- কলকাতায় যানজটের সমস্যা নিয়ে প্রতিবেদন ইম্পর্টেন্ট, রেল অবরোধ বিষয়ে আপনার অভিমত প্রতিবেদন আকারে লিখুন। এগুলো মোটামুটি ঠিক আছে, আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে, আমি এখানে দিয়েছি কয়েকটা, তার মধ্যে আমি এই বি দাগটাকে একটু বেশি ইম্পর্টেন্সই দেব। দেশের ঐতিহাস এবং পুরাতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর এটা কিন্তু আমাদের মানে আপনারা যদি পড়ে থাকেন রাষ্ট্রবিজ্ঞান মানে সংবিধান, সেখানে মৌলিক কর্তব্যের মধ্যেও কিন্তু পড়ে যে দেশের ঐতিহাসিক এবং পুরাতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ, ঠিক কিনা? হ্যাঁ স্যার, 47 নম্বর আর্টিকেল আছে। একদম। 47 থেকে 48 আছে। তাহলে দেখুন, কলকাতায় যান, আচ্ছা পরেরটা দেখুন, খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা এখন তো বর্তমান দিনে দাঁড়িয়ে বিশাল ইম্পর্টেন্ট, বিশেষ করে মেগা সিটিগুলোতে।
ধরুন কলকাতাতে অবসাদ, অবসাদ যুব সমাজের মানসিক ক্যান্সার, এই বিষয়ে একটি প্রতিবেদন লিখুন। এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এই রাইটিংটা। বর্তমান সমাজের নারীদের অবস্থান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিকল্প পাঠদান হিসাবে অনলাইনে ক্লাসরুম, ভালো। পরেরটা আরো ভালো, আমি বলতে পারি এটা এটা এইগুলো আপনাদের করতে হবে, বা আমি আপনাদেরকে হেল্প করবো এগুলো করতে। অপসংস্কৃতির অন্ধকারে নিমজ্জিত যুব সমাজ। আচ্ছা, এই যে প্রতিবেদনগুলো দিয়েছি কিছু ইম্পর্টেন্ট আপাতত, সেগুলো কি মনে হচ্ছে যে না এগুলো মানে বেশ ভালোই প্রশ্ন, ভালো হুম। প্রতিবেদন এগুলো? হ্যাঁ, একদমই তাই মনে হচ্ছে। আচ্ছা দেখুন, এখানে পাচার বানানটা একটু ভুল হয়ে গেছে। শিশু পাচার এখন জ্বলন্ত সমস্যা। সোশ্যাল নেটওয়ার্কিং ও যুব সমাজ, এটা তো এখন বিশাল মানে জ্বলন্ত সমস্যা। এখন বাচ্চারা ছোট থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সবাই মোবাইলে গেম নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? পড়াশুনো শেষ, পড়াশোনা করছে না, স্কুলের সময়কালে স্কুলে না এসে আলাদা করে বসে সবাই মিলে গেম খেলছে, অনলাইন গেমস খেলছে। তো এটা কিন্তু একটা বিশাল বড় সমস্যা বর্তমান দিনে দাঁড়িয়ে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। মরণ ফাঁদ লুকিয়ে আছে ব্যক্তির খাদ্যাভ্যাসে, মানে আমরা যা খাই তার মধ্যেই আমাদের জীবন এবং মৃত্যু দুটোই আছে। 1 মিনিট দাঁড়ান, জীবন এবং মৃত্যু দুটোই আছে, 1 মিনিট। আচ্ছা, বিশ্বে সমাদৃত বাংলার কন্যাশ্রী দিতে পারে, দিদির প্রকল্প তো দিতেই পারে। আচ্ছা, এরকম প্রকল্প কিন্তু সবকটাই করা উচিত। কন্যাশ্রী, সবুজ সাথী, তরুণের স্বপ্ন, বুঝতে পেরেছেন? বিশেষ করে কন্যাশ্রীটা তো অবশ্যই করা উচিত। কন্যাশ্রী একটা জায়গা থেকে পুরস্কারও পেয়েছে, আপনারা জানেন কোন জায়গা থেকে পুরস্কার পেয়েছে? স্যার, ইউনেস্কো। ইউনেস্কো, ঠিক বলেছেন। আচ্ছা, ইউনেস্কোর পুরো নাম বলতে পারবেন কেউ? হ্যাঁ স্যার, মুখস্থ তো ছিল। হ্যাঁ, ইউনেস্কো না, ইউনাইটেড নেশন দিয়ে শুরু। ইউনাইটেড সঠিকটা নেশন মনে পড়ছে না। এডুকেশনাল অ্যান্ড সায়েন্টিফিক কালচারাল এডুকেশন, সায়েন্টিফিক্যাল অর্গানাইজেশন। অ্যান্ড কালচারাল কালচারাল অর্গানাইজেশন। অর্গানাইজেশন, তাই তো? স্যার, এটা প্যারিসে আছে মনে হয়। হ্যাঁ, সদর দপ্তর হ্যাঁ। প্যারিস, ঠিক। যাই হোক, বিশ্বে সমাদৃত বাংলার কন্যাশ্রী, এই কন্যাশ্রী বা অন্যান্য, বিশেষ করে কন্যাশ্রী, সবুজ সাথী আর তরুণের স্বপ্ন, যে তিনটে এখন বিশাল চলছে আর কি। এ নিয়ে মানে মানে ভাঙিয়ে খাচ্ছে যে আমি সাইকেল দিচ্ছি, মোবাইল দিচ্ছি, বা এককালীন টাকা দিচ্ছি কন্যাশ্রী, এগুলো কিন্তু দরকার। লিঙ্গ বৈষম্যের ফলে সমাজে গভীর খাটো, এখানে খাটো হয়ে গেছে, এটা ভুল করেছে, এটা গভীর একটা প্রভাব তৈরি হচ্ছে লিঙ্গ বৈষম্যের ফলে, লেখার ক্ষেত্রে সমস্যা হয়েছিল। এই বিষয়টি প্রতিবেদন। আর আরেকটা আছে প্রতিযোগিতা না সহযোগিতা, কোনটা শিক্ষা ক্ষেত্রে কার্যকরী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখি যে ইঁদুর দৌড়াচ্ছে, ইঁদুর দৌড় হচ্ছে সবসময়, রেস চলছে, কিন্তু সেখানে আমাদের কোঅপারেশন, এমপ্যাথি, সিম্প্যাথি, এইসব জায়গাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। তার উপরে ভিত্তি করে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, প্রতিযোগিতা করাটা গুরুত্বপূর্ণ, নাকি প্রতিযোগিতার সময়কালে মানুষকে সহযোগিতা করা বা বন্ধুকে সাহায্য করা সেটাও দরকার, কোনটা সেইটা, দুটোই। তার উপরে সহযোগিতা, কিন্তু। সহযোগিতা দেয়। হ্যাঁ, প্রতিযোগিতার থেকেও আমরা কিন্তু সহযোগিতাকে বেশি প্রাধান্য দেব। এই যে পয়েন্টগুলো আমি দিয়েছি এখানে এতগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এগুলো কিন্তু বিভিন্ন সময়কালে বিভিন্ন পরীক্ষায় আসার মতন কোশ্চেন, বা দু একটা কিন্তু এখান থেকে এসেওছে, ডাব্লিউবিসিএস বা মিসলেনিয়াস এরকম জায়গায় কিন্তু এসেছে। সুতরাং কিন্তু আপনাদের বুঝতে হবে যে না, এগুলো কিন্তু করা যায়। সম্পাদকীয় প্রতিবেদন দিয়েছি, আপাতত আমি এই নিয়ে আলোচনা করছি না। তাহলে আপনাদের কি একটা ধারণা তৈরি হচ্ছে? দেখুন, সবচেয়ে সোজা যে জিনিসটা আপনারা করবেন, যদিও সোজা বলেও কিন্তু কঠিন হতে পারে, সেটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে সবচেয়ে সোজা বাংলাতে, মানে ইংরাজি থেকে বাংলায় অনুবাদ করা কিন্তু সোজা, মোটামুটি সোজা। ইংরাজির থেকে, এই বাংলার থেকে ইংরাজিতে করা কিন্তু একটু কঠিন, ঠিক কি না? হ্যাঁ। আচ্ছা, এবার আমি আপনাদেরকে বলি যে ইংরেজির থেকে বাংলায় করবেন, কি করবেন বা কোথা থেকে করবেন জানেন? আমি বলেছি, মনে করুন
রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, এগুলো আমি করাবো যদিও আপনাদের। বঙ্কিমচন্দ্র, এদের লেখাগুলো দেখেছেন? জটিল লেখা না? হ্যাঁ, এদের লেখা তুলে দেয়। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে মানে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদের সময় এদের কিছু কিছু লেখা একটু কঠিন জাতীয় লেখা, ভাষাটা কঠিন, সেরকম লেখা তুলে দেয়, বলে যে ইংরেজিতে অনুবাদ করো, ঠিক কি না? হ্যাঁ, মানে ছাত্ররা দেখে যেন শুয়ে পড়ে। ভয় পায়, কিন্তু কথা হচ্ছে যে ভয় পাওয়ার জায়গা নেই। মনে রাখবেন যে এদের লেখাগুলোকে প্রথমে আপনি সহজ বাংলায় করার চেষ্টা করুন, সহজ বাংলাতে নিয়ে আসুন। মানে একটু ভাবুন যে এটা একটু জটিল লাগছে, এটাকে তাহলে ভাঙলে কি হয়। যেটা ভেঙে সহজ করতে পারবেন সেইটারই ইংরেজি করুন। এখানে কিন্তু ওই কঠিন বাংলাটার কঠিন ইংরেজি কেউ চায়নি। আপনার কাছে চাওয়া হয়েছে যে আপনি কঠিন শব্দটাকে সাধারণ ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করতে পারেন সহজভাবে, এইটা কিন্তু এখানে চাওয়া হয়। দেখুন এখানে আমি আপনাদের জন্য একটা অনুবাদ দিয়েছি, নমুনা অনুবাদ। বলুন তো কি বলছে? এ প্যাট্রিয়ট ইজ এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি। বলুন তো কি বলবো এর বাংলা? এটা এসেছিল, এটা কবে এসেছিল একজন বলুন তো? দেশপ্রেমী যে তার দেশকে এই গত ভালোবাসে। বছরে এসেছিল। একদম ঠিক বলেছেন। তাহলে গত আমি গত জাস্ট বছর এসেছিল। এটা নমুনা দেওয়া রয়েছে, তার মানে এটাই আসবে এমনটা না, কিন্তু এরকম জাতীয়ই তো আসবে, তাই না? হ্যাঁ বলুন, শুনতে পেলাম না। এর আগে শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে আমার কথা? স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার কি বলছিলেন বলুন, আপনার কথাটা ক্লিয়ার আসছে না আমার কাছে। স্যার আমি বলছি যে এটা অলরেডি চলে এসেছে গতবার। হ্যাঁ এসছে। আমি এখানে নমুনা বঙ্গানুবাদ কেন দিয়েছি, তা আমি নমুনা দিয়েছি এই জাতীয় আসে তো, সেই জন্য আমি এটাকে তুলে দিয়েছি আপনাদেরকে। কি হ্যাঁ, বললাম বোঝা গেল? এবার দেখুন আপনি কি একদম। বলবেন এটাকে। এ প্যাট্রিয়ট ইজ এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি, ওয়ার্কস ফর ইট অ্যান্ড ইজ উইলিং টু ফাইট অ্যান্ড ডাই ফর ইট। এর বাংলাটা কি হবে? এর বাংলা কি একজন করা যেতে পারে? দেশপ্রেমী যে তার দেশকে ভালোবাসে, সে হ্যাঁ তার জন্য কাজ করতে চায় একদম। এবং তার দেশের জন্য সে জীবন পর্যন্ত দিতে চায় এবং যুদ্ধ করতে চায় এবং জীবন পর্যন্ত দিতে চায়। একদম, তার জন্য যুদ্ধ করতেও প্রাণ দিতে থাকেন, মানে প্রাণ দিতে প্রস্তুত থাকেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা একটু আগে বললেন না যে কাজ করতে চায় না, কি একটা বললেন না? ওয়ার্কস ফর ইট, কাজ করতে চাই বললেন তো? হ্যাঁ, আচ্ছা এখানে কি কাজ করতে চাই হবে ম্যাডাম? এখানে আছে ওয়ার্কস ফর ইট, মানে এর জন্য কাজ করে। কাজ করে করে। হ্যাঁ আপনি যখন ওখানে লিখবেন না কাজ করতে চাই, তার মানে ওখানে একটা ইংরেজিতে ওয়ান্ট বলে উইলিং একটা টু, শব্দ হ্যাঁ থাকার কথা ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ একদম। কিন্তু ওয়ান্ট কি আছে? নেই। না একদমই না, তাই এটা জন্য ওটা কাজ বলা করে। যাবে না, ওটা বলা যাবে না। হ্যাঁ। সুতরাং আপনাকে যখন আপনি অনুবাদ করছেন, আপনি অনুবাদ পারেন, আমি জানি আপনি অনুবাদ পারবেন, কিন্তু অনুবাদ হুম। করবার সময় আপনি এমন কোনো শব্দ ওখানে বাংলার মধ্যে ঢুকিয়ে দেবেন না বাংলাতে, যেটা হ্যাঁ, ইংরেজিতে খুব শব্দ সূক্ষ্ম নেই। ভুলগুলো থেকে যাচ্ছে। 20টা নাম্বার আছে কিন্তু, মাথায় রাখবেন 20টা নাম্বার। মানে এক এই নাম্বার, দু বঙ্গানুবাদে নম্বর, 20 পাঁচ নম্বর নম্বর না। থাকবেই। হ্যাঁ 20 নম্বর বঙ্গানুবাদে থাকবে। হ্যাঁ 20 নাম্বার, চিন্তা করতে পারছেন? সেটাই। বাংলা থেকে ইংরেজিতেও 20 নাম্বার থাকবে, ইংরেজি থেকে বাংলাতেও 20 নাম্বার থাকবে। আচ্ছা। তার মানে আপনি বঙ্গানুবাদের উপরে কতটা জোর দিতে হবে আপনাকে, বুঝতে পারছেন? একদম। আচ্ছা আপনারা মাধ্যমিকের সময় বঙ্গানুবাদ করেছিলেন কখনো? না, আমাদের মনে তো ব্যাচে পড়ছে করেছে। বঙ্গানুবাদ ছিল না আমি ছিল যখন না? মাধ্যমিক দিয়েছি। না, কিন্তু এরকম আমার যতদূর বঙ্গানুবাদ মনে হচ্ছে, আচ্ছা আপনি আমার যতদূর মনে হচ্ছে আমরা কিন্তু বঙ্গানুবাদ করেছিলাম। তো যাই হোক, বঙ্গানুবাদ যদি আপনি করে নাও থাকেন, তাহলে আপনি একটু বঙ্গানুবাদ শুরু করুন। কিভাবে করবেন? আপনি এই যে এখন বেশ কিছু ওই বাংলা ব্যাকরণের বই আছে 9-10-এর, বিশেষ করে 10-এর, 9-এর বই কিনে লাভ হবে না। 10-এর ব্যাকরণ বই আছে না অনেক, বিভিন্ন লেখকের। হুম। আছে। ওই যে কোনো একটা লেখকের বাংলা ব্যাকরণের বই কিনুন 10ম শ্রেণীর জন্য। সেখানে তার শেষের দিকে দেখবেন
অনেক বঙ্গানুবাদ করে দেওয়া আছে এবং করতে দেওয়া আছে, ওইগুলো আপনারা আগের থেকে প্র্যাকটিস শুরু করে দিন, আজকে বা কালকের থেকে, আগামীকাল থেকে শুরু করুন। দরকার পড়লে আপনি আপাতত বই না থাকলে আপনি অনলাইন সার্চ করতে পারেন, অনলাইন থেকে বের করে নিতে পারেন, এবং এক্ষেত্রে আমি আপনাদেরকে সাহায্য করব। আপনারা কত বঙ্গানুবাদ চান বলবেন আমার কাছে, আমি আপনাদেরকে বঙ্গানুবাদ পিডিএফ পুরো একদম পাঠিয়ে দেবো, সেগুলো আপনারা বসে বসে প্র্যাকটিস করুন। আর লিখুন, খাতায় লিখবেন, মুখে বলবেন না, খাতায় লিখবেন, দরকার পড়লে সেটা আমাকে পাঠাবেন, আমি দেখব। এই যে ছোট্ট একটা ভুল আপনি বলতে গেলেন, আমি কিন্তু ক্যাচ করেছি আপনার সব কথাটাকে, আমি কিন্তু ধরেছি জায়গাটাকে, যে আপনি যদি ওখানে ওয়ান্ট শব্দটা বলেন তাহলে করতে চাই কথাটা আসবে, কিছু একটা করতে চায়, কিন্তু ওয়ার্কস ফর ইট মানে কি, করে, এর জন্য করে, তাহলে কি করে, কাজ করে, কাজ। তাই তো? তাহলে আমরা এভাবে বলতে হ্যাঁ, পারি, দেশপ্রেমিক হলেন সেই ব্যক্তি যিনি তার দেশকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করেন, দেশের জন্য লড়াই করতে প্রস্তুত থাকেন এবং মৃত্যুবরণ করতেও পিছপা হন না। আমরা কি এইভাবে বলতে পারি? একদম। ম্যাডাম শুনতে পেয়েছেন? হ্যাঁ, হ্যাঁ, এভাবে বলা যায় নাকি? হ্যাঁ। আচ্ছা, দেখুন তারপরে কি হয়েছে। স্যার, পাই হ্যাঁ বলুন। পাই টু পাই অনুবাদ করার দরকার নেই, মানে বাক্যের মূল ভাব যেটা বলেছে সেটা সুন্দরভাবে প্রকাশ করতে হবে, তাই তো? একদম একদম। আমি কে বলেছে, দেখুন আমি কিন্তু এখানে বঙ্গানুবাদে একটা জিনিস লিখেছি, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে এইদিকে হ্যাঁ, দেখুন কি লেখা আছে। উম, বঙ্গানুবাদের ক্ষেত্রে আপনাকে কি কি দেখতে হবে, দেখুন কি লেখা আছে। মূল অর্থ বোঝা, ভাব অনুবাদ করা, একদম ভাষারীতি বজায় রাখা, একদম। বাংলা ভাষারীতি অনুসরণ করা, শব্দ চয়ন, বাক্য গঠন, পুনঃপাঠ ও সম্পাদনা। পুনঃপাঠ ও সম্পাদনা মানে আমি বলছি বিষয়টা। মনে করুন আপনি তৈরি করলেন, কিন্তু সেটা আরেকবার আপনি যখন কমপ্লিট করলেন, নামিয়ে দিলেন বাংলাটা, সেটাকে একবার পড়ে দেখুন বাংলাটা, ইংরাজির সাথে আপনি একটু মিলিয়ে নিন যে আপনি সঠিকটা লিখলেন কিনা, কোথাও কোনো শব্দ বা কোনো ভাব কি বাদ চলে গেল না গেল না, বুঝতে পারলেন কথাটা? একদমই তাই। দেখুন আমি এখানে বলেছি ভাষারীতি বজায় রাখা, তাহলে কোন ভাষারীতি? যদি আপনি চলিত ভাষায় লেখেন তাহলে চলিত ভাষারীতি আপনাকে বজায় রাখতে হবে। কি বললাম, বোঝা গেল না? একদম হ্যাঁ। বোঝা বঙ্গানুবাদ গেল। কিন্তু খবরদার খবরদার সাধু ভাষায় লিখতে যাবেন না। বঙ্গানুবাদ সর্বদাই সর্বদাই চলিত ভাষাতেই লিখতে হবে। কি বললাম, বোঝা গেল? এ স্যার। হ্যাঁ, আর বাংলা ভাষারীতি ব্যবহার করা মানে, অনেকের অভ্যাস আছে যে বাংলা কথা বলতে বলতে দু চারটে ইংরাজি শব্দ ওর মধ্যে ব্যবহার করে না? হ্যাঁ, তা করে, যেরকম হেল্প। হ্যাঁ, তাহলে ওইটা কিন্তু এই বঙ্গানুবাদে করা যাবে না, কারণ আপনি বঙ্গানুবাদ করছেন মানে তো আপনি বাংলায় অনুবাদ করছেন নাকি? হ্যাঁ, তার মানে আপনি কি ওখানে ইংরাজি বা ইংরাজি শব্দকে কি ওখানে ইনপুট করতে পারবেন? একদমই না। তাহলে এইটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখবেন। আর ভাষা রীতি মানে চলিত ভাষাকে ব্যবহার করবেন, এটা মাথায় রাখবেন। আর আমি তো বলেই দিয়েছি যে আক্ষরিক অনুবাদ নয়, পাই টু পাই অনুবাদ করার দরকার নেই। মূল বিষয়টা বোঝার চেষ্টা করুন, বুঝে আপনি অনুবাদ করুন। আপনি 20-তে 18-19 পেয়ে যাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি, যদি সঠিকভাবে করতে পারেন। আর 20-তে যদি আপনি 18 বা 17 বা 19 পান, তাহলে আপনি কোথায় চলে যাবেন বুঝতে পারছেন? একদম। আচ্ছা, আচ্ছা, দেখুন আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে সমস্যাগুলো? হ্যাঁ, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। না বুঝলে জিজ্ঞাসা করবেন, আমি আজকে জাস্ট আলোচনা করছি, কিন্তু আপনাদের কিছু উপকার লাগছে না অপকার হচ্ছে সেটা বলুন। উপকারে লাগছে। উপকারেও লাগছে অবশ্যই। উপকারে লাগছে তাই তো? লাগবে, একদম। প্র্যাকটিস করতে হবে। দেখুন একটা জিনিস মনে রাখবেন, প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো গতি নেই। অনেক কম্পিটিশন আছে, কিন্তু কম্পিটিশনে আপনি জিতে যেতেও পারেন, কিন্তু আপনাকে অনুশীলনটা করে যেতে হবে। দেখুন পরে দেখুন। স্যার, আচ্ছা, হ্যাঁ বলুন। বলছি আনন্দবাজার পত্রিকায় যে লেখাগুলো থাকে
এতে বানান ভুল নেই তো? সেই বানানগুলো সাধারণত ভুল থাকে না, কারণ ওরা তো এডিটোরিয়াল, মানে কি, এডিটর তো ওটাকে করে, চেক করে, তাই না? হ্যাঁ, তা তো করে। চেক না করে কি ওরা ছাপিয়ে দেয়? তা তো ওটা ছাপানোর কথা না, এত বড় একটা পত্রিকা। না না না, কখনোই করে না। ওটা হচ্ছে 2বার থেকে 3বার রিচেক হয়, চেক রিচেক রিচেক এরকম করে করে, তারপরে গিয়ে ওটা ছাপায়, বুঝতে পেরেছেন? তারপরে গিয়ে ওটা ছাপায়। তাও যদি আপনার মনে হয় যে না বানান ভুল থাকতে পারে, কোনো শব্দে যদি আপনার খটকা লাগে, তাহলে আপনি সেই শব্দটা আমাকে পাঠান, আমি দেখে দেবো। আচ্ছা আচ্ছা, আমি ঠিক আছে। আপনাদেরকে একটা বইয়ের পিডিএফ পাঠিয়ে দেবো। বইটার নাম হচ্ছে প্রমিত বাংলা বানান অভিধান। প্রমিত বাংলা বানান অভিধান, মানে বুঝতে পারছেন, আচ্ছা। মানে যেখানে সঠিক বাংলা বা বাংলা বানানটা আপনি দেখতে পাবেন। বর্তমান দিনে তো অনেক বানান পরিবর্তন হয়েছে, তাই না? হ্যাঁ স্যার। যেমন আপনি কিন্তু এখন শ্রেণী বানানে দীর্ঘিকার, মানে দীর্ঘইকার দিতে পারবেন না, পারবেন? না, হর্ষিকা দিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে শ্রেণী, এই বানানটা কিন্তু হ্রস্ব ইকার হবে, দীর্ঘ ইকার নয়। তাহলে এইটা কিন্তু প্রমিত বাংলা বানান অভিধানের মধ্যে আছে। আবার আমি আপনাদেরকে একটা শব্দ বলছি, আপনারা এক্ষুনি বলবেন যে এটা কি হয় নাকি স্যার, কিন্তু এখন করে দিয়েছে। আচ্ছা, আমি বললাম তার অবস্থা খুব খারাপ, শোচনীয়, তা আমি বললাম ওসব না বলে আমি বললাম দুস্থ, বলতে পারি? স্যার, দুস্থ বর্তমান পরিস্থিতিতে যেহেতু আপনি বলছেন, তো সেক্ষেত্রে হয়তো এটা আমরা আগে থেকে যেটা জানি সেটা হলো দুস্থ মানে গরিব মানুষদেরকে বোঝায়। হুম, অবশ্যই। এবার তার অবস্থা খুব খারাপ, সে নুন আনতে পান্তা ফুরোয়, মানে তার এই পরিস্থিতিটাকে আমরা দুস্থ পরিস্থিতি বা দুস্থ অবস্থা বলতে পারি তো? হ্যাঁ, তা বলতে পারে। শারীরিক অসুস্থকে তো দুস্থ বলা যাবে না। হ্যাঁ, না, শারীরিক অবস্থাকে দুস্থ বলা যাবে না, অর্থনৈতিক অবস্থাকে বলতে হয়, তাই না? হ্যাঁ আচ্ছা, এই যে দুস্থ, আমি কিন্তু এই জন্য বললাম নয়, মানে আমি কি জন্য বললাম সেটা বুঝুন। আপনারা ছোটবেলা থেকে দুস্থ বানান এইটা পড়ে এসেছেন। আপনি সন্ধিতেও দেখবেন যে দুস্থ বানান এইটা লেখা রয়েছে, দু যোগে স্থ সমান সমান দুস্থ, বিসর্গ দেওয়া রয়েছে। কিন্তু বর্তমানে আপনি প্রমিত বাংলা বানান অভিধান দেখলে আপনি দেখতে পাবেন দুস্থ বানান হচ্ছে এইটা। হ্যাঁ কি স্যার। বললাম, কি বললাম, বোঝা গেল? দয়স্য দ্বন্দ্ব ছয় হয়। হ্যাঁ, তাহলে আপনি এই বানানটাকে ব্যবহার করবেন। আপনি বিসর্গ দেবেন না। আপনি অন্তঃস্থ বানানে দেখবেন বিসর্গ আছে, দেবেন না। অন্তঃস্থতে বিসর্গ তুলে দিয়েছে। তাহলে প্রমিত বাংলা বানান অভিধান, আমি আপনাদেরকে আরো দু একটা উদাহরণ আমি দিচ্ছি। মনে করুন, আহ কোষ বানান বর্তমানে কি আছে? কোষ কয়কার মূর্ধন্যস্ব নাকি দন্তস্ব? এখন মনে হয় দ্বন্দ্ব। মূর্ধন্যস্ব। না তালব্যস্ব, কোনটা? কোষ বানান কি আছে এখন বর্তমানে? যেটা একটা লিখলে কোষ আমার বানানটা সাধারণত মূর্ধন্যস্ব হয়। হ্যাঁ, কিন্তু এখন বর্তমানে প্রমিত বাংলা বানান অভিধানে এই বানানটা দিয়েছে। কি বানান দিয়েছে? কি বানান দিয়েছে বলুন? তালবস্য। তালব্যস্য, তাই না? আচ্ছা, একটা জিনিস দেখবেন, একটা জিনিস দেখুন, ভয়ঙ্কর জিনিস, আমরা কিন্তু জানি না, আমরা অনেক সময় ভুল লিখি, কিন্তু আমরা এটাকে ওভারলুক করি, মানে না দরকার নেই, থাক, ঠিকই আছে, কোনো ব্যাপার নেই। যেমন আমি আপনাকে বললাম, সরি, আমি বানানটা একটু ঠিক করে লিখে দিই। মনে করুন লিখলাম সঙ্গীত, আর একটা বানান লিখলাম, মনে করুন দন্তস্ব উময় গয় দীর্ঘই ত। আচ্ছা, সঙ্গীত বানান কোনটা হবে আপনার? সঙ্গীত বানান কোনটা হবে আপনার? জানা আছে? এখন এই বর্তমানের উময়গয় দীর্ঘি তটা ব্যবহৃত হয়। না, এইখানে এবার একটু ভুল হয়ে গেল। দেখুন, মনে রাখবেন, আমি বারবার আমি এখানে একটা সূত্র বলছি, মনে রাখবেন, সঙ্গীতকে সন্ধি বিচ্ছেদ করলে কি পাবেন বলুন তো? সংযুক্ত গীত। সঙ্গীত। যদি ক খ গ ঘ অর্থাৎ ক বর্গের যে বর্ণগুলো রয়েছে সেটা যদি পরে থাকে, আর তার আগে যদি ম থাকে,
তাহলে ময়ের জায়গায় অনুস্বর হয়, কি হয়? অনুস্বার। অনুস্বর হয়। উঙ কিন্তু আসছে না যদি সন্ধি করা যায়, আর যদি সন্ধি করা না যায় তাহলে কিন্তু উঙ আসবে। যেমন আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। মনে করুন আমি বললাম বঙ্গ, ব উঙ্গয় গয়। বঙ্গ বানানে আমি কি লিখি? আমরা কি লিখি? আমরা কি বঙ্গ বানানে ব অনুস্বর গ এরকম লিখি? আমরা কি বঙ্গ বানানে ব অনুস্বর গ না এরকম না, ব লিখি? উভয় গ লিখি। ব উঙ্গয় গয় লিখি। কেন লিখি জানেন? কারণ এই বঙ্গ এই শব্দটিকে কিন্তু সন্ধি করা যাবে না, সন্ধি বিচ্ছেদ করা যাবে না, এর সন্ধি হয় না। যদি সন্ধি করা না যায় তাহলে ক খ গ ঘ যদি চারটের কোনো একটা পরে থাকে তাহলে উঙয় হবে। আর যদি সন্ধি করা যায়, যেমন সঙ্গীতের সন্ধি হচ্ছে, তাহলে ক খ গ ঘ কোনো একটা পরে থাকলে আগে যদি ম থাকে তাহলে সেটা অনুস্বর হয়ে যাবে, উঙ হবে না। এই হচ্ছে নিয়ম। প্রমিত বাংলা বানান অভিধানে এই নিয়ম আছে। তাহলে আপনাদের এই বানানগুলো জানতে হবে। সেই জন্য আমি আপনাদের সুবিধার্থে আমি এই প্রমিত বাংলা বানান অভিধানের যে পিডিএফ কপিটা আমার কাছে আছে সেটা আমি আপনাদেরকে ফরওয়ার্ড করে দেবো। আপনারা বানানগুলো একটু দেখবেন মাঝে মাঝে, ঠিক আছে? কি বললাম বোঝা গেল? হ্যাঁ। কারণ আমি কিন্তু বারবার বলছি স্যার, ম্যাডাম সবাই শুনবেন, বানান কিন্তু ভুল খবরদার করবেন না। কারণ আপনি একটা জিনিস ভালো করে বুঝুন, আপনি যখন কোনো নোটিশ দেখেন, সরকারের নোটিশ, সেখানে যদি আপনি বানান ভুল দেখেন তাহলে আপনার কি মনে হয়, আপনি কি মন্তব্য করেন? যে ওখানে কারা বসে আছে, ওর থেকে তো ভালো বাংলা বানান আমি জানি, এরকম মন্তব্য করেন। আবার মন্তব্য করেন যে এই যে বানান ভুল হয়ে গেছে, সেই বানান ভুলের জন্য যদি পুরো ওই নোটিশটার মানে পাল্টে যায়, যেতে পারে কি পারে না? হ্যাঁ, পাল্টে যেতেই পারে, মানে অনেক ক্ষেত্রে এরকম হয়। হ্যাঁ, তাহলে অর্থ যদি পাল্টে যায় তাহলে সেই নোটিশের আর কোনো ব্যবহার থাকলো না। তখন সরকার আপনাকে ডাকবে বা আপনাকে শোকজ করবে যে আপনি কিরকম বানান লিখেছেন, যে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে বা কোনো সমস্যা তৈরি হলো, আমরা যে নোটিশটা দিয়েছি তার শব্দ আর এর শব্দ আলাদা হয়ে গেল, আমরা যেটা বলতে চেয়েছি এখানে সেটা প্রকাশ পেল না। এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সেই জন্য বাংলা বানান কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। কি বললাম বোঝা গেল কথাটা? আচ্ছা, আমি এই পিডিএফটা দিয়ে দেবো, আপনারা আমাকে এই এই দুটোর বঙ্গানুবাদ করে আমাকে দিতে পারবেন? হ্যাঁ স্যার, পারবো। ঠিক আছে। আচ্ছা, আমরা আর বঙ্গানুবাদ নিয়ে কথা বলছি না, আমরা একটু কথা বলি কি নিয়ে বলবো, সারমর্ম। আচ্ছা, সারমর্মের ক্ষেত্রে আপনাদের মাথায় কি রাখতে হবে জানেন? এখানে অনেক কিছু লিখে ফেলেছি, যাই হোক। সারমর্ম ভালো করে বুঝুন। 1/3 এইটা একটু মাথায় রাখুন, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। 1/3 মানে বোঝেন, মানে 3/1 অর্থাৎ আপনাকে যদি ভালো করে বুঝুন, যদি কথার কথা 30টা ওয়ার্ডের দেয়, 30টা যদি ওয়ার্ড থাকে তাহলে আপনি সেটা সারমর্ম কতগুলো ওয়ার্ডের মধ্যে আনবেন? 10টা। 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 10টা ওয়ার্ডের মধ্যে আপনাকে আনতে হবে, এইটা হচ্ছে মূল কথা। তাহলে এই যে আপনি যখন আনবেন তখন আপনি নিজের সম্পর্কে কিছু কিন্তু ওখানে বলতে পারবেন না, ভালো করে বুঝুন। আপনি নিজের সম্পর্কে বলতে পারবেন না। আপনি কোনো অলংকার, কোনো অলংকার, উপমা, রূপক ইত্যাদি কিছুর ব্যবহার করতে পারবেন না। আপনি নিজের মনের বাসনাকে সেখানে প্রকাশ করতে পারবেন না। আপনাকে প্রথম পুরুষে লিখতে হবে, উত্তম পুরুষে আপনি লিখতে পারবেন না। এইগুলো কিন্তু মনে রাখবেন সারমর্ম লেখার ক্ষেত্রে, খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু, বারবার বলছি। দেখুন এখানে কি আছে, আমি একটু ছোট করে দিই। হ্যাঁ, দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। দেখুন তো এখানে কি লেখা আছে। প্রথমে বলছে অভাব, অভাব
বলুন, পড়ুন, পড়ুন। অভাব আছে বলিয়া জগৎ বৈচিত্র্যময় হইয়াছে, অভাব না থাকিলে জীব সৃষ্টি বৃথা হইত। অভাব আছে বলিয়া অভাব পূরণে এত উদ্যোগ। হুম। সংসার অভাব ক্ষেত্র বলিয়া কর্মক্ষেত্র। অভাব না থাকিলে সকলের স্থাণু, ওই স্থাণু বানানটা ওখানে ইংলিশে চলে এসছে, স্থাণু স্থবির হইত। মহাজ্ঞানীগণ অপরের অভাব দূর করতে সদা ব্যস্ত। জগতে অভাব আছে বলিয়া মানুষ সেবা করবার সুযোগ পায়। সেবা মানব জীবনের পরম ধর্ম। সুতরাং অভাব হইতেই সেবা ধর্মের সৃষ্টি হইয়াছে। আর এই সেবা ধর্মীর দ্বারায় বা সেবা ধর্মিতার দ্বারায় মানুষের মনুষ্যত্ব সুলভ গুণ সার্থকতা লাভ করিয়াছে। তাহলে এখানে আমাদের কি কি বিষয়ের উপরে বললো? প্রথমত হচ্ছে অভাব, দ্বিতীয়ত হচ্ছে সেবা হচ্ছে পরম ধর্ম, এইগুলোর কথা বললো, তাই তো? হ্যাঁ, এই আমাকে আপনি যখন একটা সারমর্ম করতে যাবেন স্যার বা ম্যাডাম, আপনারা কিন্তু অবশ্যই এই যে অংশটা, এই অংশটা বারংবার বারংবার পড়বেন। একবার পড়লে কিন্তু বুঝবেন না, মিনিমাম 3 থেকে 4 বার পড়ুন, বারবার একটু পড়ুন। সময় চলে যাচ্ছে আমি জানি, কিন্তু এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং ভাইটাল জায়গা। সেই জন্য আপনি 10টা শব্দের মধ্যে আনবেন কি করে, 30টাকে ছোট করবেন কি করে? ছোট করতে গেলে আপনাকে মূল ভাবটাকে চিনতে হবে, ঠিক কি না? একদম। এবার মূল ভাব যখন আপনি চিনে গেলেন, তখন আপনি সেটাকে ছোট করতে পারবেন সেই শব্দগুলোকে বসিয়ে। দেখুন আমি কি লিখেছি। অভাবের তাড়নায় মানুষ নিশ্চল মানে চুপচাপ না থেকে জীবনকে কর্মমুখর এবং চলমান করে তোলে। অভাব থেকেই সেবা ধর্মের উৎপত্তি হয়েছে। অপরের অভাব পূরণের লক্ষ্যে মানুষ মহান হয়ে ওঠে। আচ্ছা, উপরে যেটা লিখেছি আর নিচে যেটা লিখেছি তার মধ্যে আপনি ভাবের কোনো উল্টোপাল্টা কিছু দেখতে পাচ্ছেন, নাকি আমি মূল ভাবটাকে তোলার চেষ্টা করেছি? মূল মূল ভাবটাই ভাবটাকে রয়েছে। তোলার চেষ্টা করা হলো। হ্যাঁ, তাহলে এখানে মূল ভাব কি এটা পড়লেন, এখানে কি কি আছে? অভাব আছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অভাব থাকলেও জগৎ গতিশীল, জগৎ চলছে, আর মানুষ অভাব পূরণের চেষ্টা করছে। আর অভাব পূরণ করা মানে সেবা করা। তাই জন্য অপরের অভাব পূরণ করতে গেলে আমরা সেবা করতে পারি মানুষকে, তাই তো? এইগুলো তো মূল কথা নাকি? ঠিক। হ্যাঁ, এগুলোকেই আমি একটু সাজিয়ে দিয়েছি আমার নিজের বাক্য বা ভাষার মাধ্যমে। এই জাস্ট এই এই হচ্ছে মূল কথা। তাহলে আজকে আমরা যেটুকু আলোচনা করলাম সেটুকুর মূল কথা হচ্ছে, তাহলে আমরা বলুন স্যার, বলুন আপনি, যে আমরা তাহলে আজকে যেগুলো আলোচনা করলাম এখান থেকে আমরা মূল কি কথা মানে জানলাম বা করব, আমাদের কি করতে হবে বলুন। প্রথমত আমাদের প্রতিবেদনের ক্ষেত্রে কি করতে হবে আমি বলেছি বারংবার, সংবাদপত্র পাঠ করতে হবে, তাই তো? আনন্দবাজার সংবাদপত্র। হ্যাঁ, আনন্দবাজার করতে পারেন, বর্তমানে করতে পারেন, অসুবিধা নেই। তবে আনন্দবাজারটা একটু স্ট্যান্ডার্ড, বর্তমানের থেকে স্ট্যান্ডার্ড হচ্ছে হুম। আনন্দবাজার, আনন্দবাজারটা করা যেতে পারে। আর আর কি বললাম? তারপর সেখানে তারপর সেখানে তাদের সংবাদপত্রে যে টাইটেলগুলো দেওয়া থাকে, শিরোনাম, সেগুলো সুন্দরভাবে লক্ষ্য করতে হবে। হুম। তারপরে লেখাগুলো পড়তে হবে যাতে করে শব্দ ভান্ডার বৃদ্ধি পায়, একদম এবং প্রতিনিয়ত পড়তে হবে। একদম একদিন সাথে পড়লাম, লিখতে হবে 2 দিন, নিজে। 2 দিন পড়লাম না, এরকম করলে চলবে না। প্রতিনিয়ত কিন্তু খবরের কাগজ পড়তে হবে। কি বললাম, বোঝা গেল? এবং ভুল হোক আর ঠিক হোক লিখতে হবে। হ্যাঁ, প্রথমত লিখতে হবে। লেখার পরে তারপরে আমরা আস্তে আস্তে যাব, মানে সেটা ঠিক না ভুল সেটা পরে, আগে লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, না করলে হবে না। হাতের লেখা গতি বাড়াতে হবে, হাতের গতি বাড়াতে হবে, নাহলে 30 মিনিটে আপনি 50 নম্বর শেষ করবেন কি করে? কি, তাই তো নাকি? কথা ঠিক। একদম। আর বঙ্গানুবাদের ক্ষেত্রে আপনাদেরকে কি মাথায় রাখতে হবে, বারবার পড়ে মূল অংশটা বোঝার চেষ্টা করবেন, সেই মতন লিখবেন। উল্টো পাল্টা কোনো শব্দ ব্যবহার করবেন না, যেটা নেই সেটা সেই জাতীয় বাংলা শব্দ প্রবেশ করাবেন না, যেটা আছে তারই অনুবাদ করবেন। আর সারমর্মের ক্ষেত্রে আপনি 2 বার 4 বার পড়বেন, পড়ে মূল অংশটাকে বোঝার চেষ্টা করবেন, মূল শব্দগুলো কি কি আছে সেগুলোকে আপনি বাক্যে বা ভাষার মাধ্যমে সেটাকে উপস্থাপন করবেন। এই তো কথা নাকি? হ্যাঁ স্যার। শুনতে খুব সোজা লাগলো বা এগুলো দেখতে খুব সোজা লাগলো,
কিন্তু আমরা যদি অনুশীলন না করি স্যার ম্যাডাম, তাহলে কি আমরা পারবো? না স্যার, কারণ এই মুহূর্তে স্যার আমাদের যা পরিস্থিতি তাতে করে যেন 2 লাইন লেখাই শক্ত। হ্যাঁ, 2 লাইন লেখাই শক্ত, ঠিক বলেছেন। 2 লাইনে আমরা লিখতে পারছি না, তাহলে আমরা বাকিগুলো লিখবো কি হ্যাঁ, করে? তাহলে এবার আমরা একদম। আসি যে আপনারা কি তাহলে আমার সঙ্গে অনুশীলন করতে রাজি আছেন? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ও, তুমি শাহিদ বলছো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে আর বাকিদের কি খবর? বাকিরা কোনো উত্তরই দিচ্ছে না। হ্যাঁ স্যার আছি। হ্যাঁ স্যার। আচ্ছা, আর বাকিরা, হ্যাঁ স্যার আছি। আপনারা কি অনুশীলন করবেন আমার সঙ্গে, ক্লাস করবেন? মানে আমরা কি একসাথে আলোচনার মাধ্যমে আমাদের এই যাত্রাপথকে কি এগিয়ে নিয়ে যেতে পারবো? হ্যাঁ স্যার। ইনশাআল্লাহ, অবশ্যই। আচ্ছা, বাকিরা বলুন। পূজা দাস, আকাশ। হ্যাঁ স্যার পারবো। আচ্ছা, তাহলে একটা কাজ করব আমি, বুঝেছেন? সেটা হচ্ছে, আমি পিএসসি ক্লার্কশিপ মেন্স বলে একটা গ্রুপের লিংক আমি আপনাদের গ্রুপগুলোতে দিয়ে দেবো। আপনারা যারা যারা ক্লাস করছেন বা করবেন, ইচ্ছা করছেন যে না আমার সঙ্গে এই অনুবাদ বা সারমর্ম বা বাংলার প্রতিবেদন, ইংরেজিতে রিপোর্ট বা এই বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন এগুলো করবেন, তারা সেই গ্রুপে যুক্ত হয়ে যান এবং আমরা সেখানে আলোচনা করে একটা ডেট ফিক্স করে সেখানে সেই রকম ভাবে আমরা তাহলে ক্লাস করবো। হ্যাঁ, কি বলেন হ্যাঁ আপনারা? স্যার, ওটাই বেটার একদম হবে। স্যার, একদম। হ্যাঁ স্যার, ওটা ঠিক আছে। তাহলে একটা গ্রুপের লিংক আমি আপনাদের গ্রুপগুলোতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু বাদেই দিয়ে দিচ্ছি। আর বাকিদের কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। দেখুন, একটা জিনিস মাথায় রাখবেন, 30টা মিনিট দেখতে দেখতে চলে যাবে, ঠিক কি না? হ্যাঁ, কিন্তু আপনার কিন্তু সময় অল্প, নাম্বার কিন্তু বেশি। আপনার কিন্তু অ্যাটেন্ড করতে হবে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অ্যাটেন্ড করতে হবে। আপনি কিন্তু আনঅ্যাটেন্ড করে, মানে নট অ্যাটেন্ড যেটাকে বলি আমরা, অ্যাটেম্প্ট না করে কিন্তু আসা যাবে না। একদম। প্রত্যেকটাকে অ্যাটেন্ড করতে হবে। নাম্বার আপনি কি পাবেন না পাবেন পরের কথা, কিন্তু আপনাকে কিন্তু অ্যাটেন্ড করতেই হবে। ছেড়ে আসবেন না, খবরদার। ঠিক আছে? স্যার অনুশীলনটা স্যার কেমন ভাবে হবে, মানে কেমন ভাবে হবে মানে? মানে আমরা, কোন কোন দিন মানে শোনো আমি ক্লাস একটা কথা করে? বলি। আমি মনে করো বঙ্গানুবাদ বা সারমর্ম, যেটা অল্পেতে হয়ে যায়, মানে অল্প লিখতে হয়, তাই না? হ্যাঁ। সেগুলোর প্রতিদিন আমি দুটো একটা করে পিডিএফ পাঠাবো। সেই পিডিএফ গুলো তোমরা করবে, বঙ্গানুবাদগুলো বা ইংরাজির থেকে বাংলা থেকে ইংরাজিতে ট্রান্সলেশনের চেষ্টা করবে। সেগুলো আমরা ক্লাসে কি করব, আলোচনা করে সেগুলো সঠিকটা যেটা হবে সেটা করে নেব, ঠিক আছে? আমি গ্রুপে দিয়ে দেবো, সেগুলো বাড়িতে প্র্যাকটিস করে নেবে। তারপরে যেটা মনে হচ্ছে না, চেক করে নেব, মানে আমরা লাস্টে গিয়ে আমরা যখন ক্লাস করবো তখন আমি উত্তরটা বলে দেবো, তোমরা চেক করে নেবে। ওগুলো লিখিয়ে দেবো। কি বললাম, বোঝা গেল কথাটা? হ্যাঁ স্যার। আর প্রতিবেদন, প্রতিবেদন কিছু কিছু ইম্পর্টেন্ট প্রতিবেদন আমরা কিন্তু লিখবো। লিখবো বলতে আমি তো এখানে ওরকম ভাবে, মানে ইয়েতে লিখতে পারবো না, মানে লিখতে পারবো না বলতে অত বড় তো লেখা যাবে না। আমরা কি করব, হুম। আমি টাইপ করে তোমাদেরকে দিয়ে দেবো। কি বললাম, বোঝা গেল কথাটা? হ্যাঁ স্যার। একদম স্যার। সেইগুলো তোমরা দেখবে, তোমাদের শব্দ ভান্ডার দেখবে আস্তে আস্তে বাড়ছে। কিন্তু আমি একটা জিনিস দেখো, তোমরা যখন এমসিকিউ প্র্যাকটিস করো প্রিলিমিনারির জন্য, তখন তোমাদের প্রচুর কিছু করানোর জায়গা থাকে। তোমাদের 100 খানা বা 500 খানা এমসিকিউ দিয়ে দিলাম, তোমরা পরীক্ষা দিলে, প্র্যাকটিস করলে, তার উত্তর বললাম, তোমাদের এই বাংলা বলছি, ইংরেজি, অঙ্ক, ভূগোল, ইতিহাস এগুলোর ক্লাস করালাম। কিন্তু এই এই যে মেন্স পরীক্ষা, মেন্সের কিন্তু ম্যাক্সিমাম কাজটা তোমাদেরকেই করতে হবে। আমি তোমাদেরকে সাহায্য করতে পারি, আমি তোমাদেরকে পথ দেখানোর জন্য থাকতে পারি। কি বললাম, বোঝা গেল কথাটা? সহায়ক আর পথপ্রদর্শক। হ্যাঁ, এছাড়া তো আর উপায় নেই আমার। আর কোনো উপায় কথা আছে? ঠিক। না। শোনো শাহিদ, আমি যদি তোমাকে হ্যাঁ। সব উত্তর লিখিয়ে দিই, তাহলে তোমার কোনো ইমপ্রুভমেন্ট হবে? না। তুমি তো পরীক্ষার হলে গিয়ে একটা উত্তরও লিখতে পারবে না নিজে। না, 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 এমসিকিউ হলে ব্যাপারটা আলাদা ছিল। হ্যাঁ, এমসিকিউ তুমি যত হুম। প্র্যাকটিস করবে সেটা আলাদা বিষয়, কিন্তু এখানেও তুমি যত প্র্যাকটিস করবে আলাদা, মানে ভালো হবে। কিন্তু আমি তোমাকে লিখিয়ে দিলে তোমার কোনো লাভ হবে না, বরং উল্টে ক্ষতি হবে। সেই জন্য আগে আমি দেখবো যে তুমি লিখতে পারছো কিনা।
তারপরে যদি না হয়, আগে তুমি চেষ্টা করবে, তারপরে না হলে আমি তোমাকে ক্লাসে সেগুলো করিয়ে দেবো তোমাদেরকে। কি বললাম, বোঝা গেল? ঠিক, একদম। ঠিক আছে, তাহলে সবাই ভালো স্যার থাকবে। যেগুলো মানে স্যার লিখবো, হ্যাঁ বলো। বলছি স্যার যেগুলো লিখবো সেগুলো আপনাকে মানে দেখাবো কি